শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য বিয়ে করেছি তোমায়, জাস্ট বিকজ অফ মাই সেলফ ইন্টারেস্ট। ভালোবেসে নয়, বরং সবটাই একটা সাজানো নাটক ছিল। এমন কথা শুনে অন্তিকার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন। এত বছরের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব যেন মুহূর্তেই মূল্যহীন হয়ে গেল। ঠকে গেছে সে, তার ভালোবাসাই আজ থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ঝাপসা চোখে তাকিয়ে উদাসী গলায় বলল, তাহলে কি আমি তোমার খেলার গুটি ছিলাম রূপক? মিথ্যে ছিল তোমার অনুভূতিগুলো? কেন এত বড় শাস্তি দিলে আমায়? রূপক বিরক্তি নিয়ে বলল, আমি বাংলায় বলেছি তোমায়, না বুঝতে পারলে আবারও বলছি, সবটাই মিথ্যে ছিল এখানে। এখন এটাকে যদি তোমার শাস্তি মনে হয় আর নিজেকে খেলার গুটি মনে হয়, ইটস টোটালি আপ টু ইউ। আমার এখানে কিছু বলার নেই। অন্তিকা কান্না মাখা গলায় বলল, কেন করলে আমার সাথে এমনটা রূপক? কেন করলে? কি স্বার্থ ছিল তোমার? তোমাকে জবাব দিতে বাধ্য নই। যখন সবটা জেনেই গেছো, তাহলে আর কাহিনী করে লাভ নেই। কালকেই তুমি অ্যাবর্শন করিয়ে নেবে, তারপর আমরা ডিভোর্স নিয়ে নেব। রূপক কোনো উত্তরের প্রত্যাশা না করে ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল। অন্তিকা ভাব করে ফ্লোরে বসে পড়ল। তার অনাগত সন্তানকে জন্মের আগেই মেরে ফেলবে ওর বাবা। এটা সে বেঁচে থাকতে হতে দেবে না। এখান থেকে পালাতে হবে তাকে, যে করেই হোক মাঝরাতে। ইট চালা রাস্তায় টকটকে লাল রক্ত ভেসে যাচ্ছে। রক্তের উপরেই মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে অন্তিকা। এক হাত পেট চেপে ধরে চিৎকার করে চলেছে সে, কিন্তু কারো কোনো সাড়া পাচ্ছে না। নিঃশ্বাস ভারী হয়ে আসতেই জোরে চিৎকার দিল সে, আপু! চিৎকার দিয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো অর্ণি। বিছানার চাদর খামচে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। ঘরের দিকে তাকিয়ে দেখলো রাত ৩টা বেজে গেছে। হ্যাঁ, স্বপ্নই ছিল এটা, একটা বিষাক্ত স্বপ্ন, যার থেকে বাঁচার জন্য স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হয় অর্ণির। কিন্তু আজ সে ভুলে গিয়েছিল ওষুধ খেতে, তাই এই হঠাৎ আক্রমণের শিকার হতে হলো। ৩ বছর আগেও তাদের জীবনটা কতটা সুন্দর ছিল। তৌহিদ আনহার, অনুপমা আনহার ও অন্তির চোখের মধ্যমণি ছিল অর্ণি। সবার আদরের হওয়ায় আর অ্যাটিটিউডও ছিল অনেকটা শিশু সুলভ। তবে বাবা মায়ের চেয়ে বোনের সাথে অর্ণির সখ্যতা বেশি ছিল। কিন্তু রূপক নামের এক ব্যক্তির আগমনেই অন্তি হারিয়ে গেছে তাদের জীবন থেকে। জানালা দিয়ে রাতের আকাশ দেখতে দেখতে অর্ণি আপন মনে বলল, কেন আমাকে একা ফেলে চলে গেলি আপু? তুই জানিস না, তোকে ছাড়া আমি থাকতে পারি না। আমি কাঁদলে এখন আর কেউ আমার চোখের পানি মুছিয়ে দেয় না। ঘুম না আসলে কেউ ঘুম পাড়িয়ে দেয় না। কেউ নেই আমার উদ্ভট বায়না আর আবদারগুলো শোনার জন্য। কেউ না। অনুভূতিহীন যন্ত্র মানব হয়ে গেছি আমি আপি। শুনতে পাচ্ছিস তুই? কেন ওই অমানুষটাকে ভালোবেসেছিলি, যে তোকে বাঁচতেই দিল না? বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো অর্ণি। এখন আর কান্না পায় না তার, হয়তো কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শুকিয়ে গেছে। টেবিলে থাকা লোকটা ঘোরাতে ঘোরাতে বেশ মনোযোগ সহকারে কিছু একটা ভেবে চলেছে দীপ্ত। পুরো নাম তাশরিফ শাহরিয়ার দীপ্ত। দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। এছাড়াও দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে পরিচিত সে। বেশ ভালো নামডাক থাকার কারণে দেশে বিদেশে তার নামে আর্টিকেল, নিউজ, সোশ্যাল মিডিয়ার হৈহুল্লোড় হয়েই থাকে। গুরু গম্ভীর পার্সোনালিটির হলেও পরিচিতজনদের কাছে বেশ মজার মানুষ দীপ্ত। তবে বেশিরভাগ মানুষের কাছে একটা রহস্যে ঘেরা ব্যক্তিত্ব সে। এটা ভাবলে দীপ্ত আপন মনেই হেসে দেয়। যতটুকু সম্ভব হয়েছে ইনফরমেশন কালেক্ট করেছি। এর চেয়ে বেশি তথ্য আড়াল থেকে জানা সম্ভব নয় ব্রো। কারো এমন কথা শুনে ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এলো দীপ্ত। সামনে তাকিয়ে দেখলো ওর বড় ভাই শুভ্র এসে চেয়ারে বসছে। দীপ্ত ভ্রু কুঁচকে বলল, অল ডান। যা যা জানতে বলেছিলাম জেনেছো? শুভ্র হাতে থাকা ফাইলটার পেজ উল্টাতে উল্টাতে বলল, মেয়েটার নাম অন্তিকা আনহার। পরিবারে বাবা মা আর একটা ছোট্ট বোন আছে। বোনটার নাম অর্ণিকা আনহার, রাইট? বর্তমান বিজনেস ওয়ার্ল্ডে আমার প্রায় বরাবরই তার অবস্থান, কিন্তু এখন পর্যন্ত দেখা হলো না। হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? তৃপ্ত বাঁকা হেসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি জানাবো না তো কি জানাবে ভাইয়া? আর তোমার মুখে এরকম প্রশ্ন মানায় না। সব জানো, অথচ এটা বুঝতে পারলে না। তাসফিন শাহরিয়ার শুভ্রের কাছ থেকে এমন প্রশ্ন নন এক্সপেক্টেড।
এবার নেক্সট পয়েন্ট বলো। অন্তি, অন্তিকা। রূপক নামের ছেলেটাকে বিয়ের 3 বছর আগে থেকেই ভালোবাসতো। অন্তির বাবা মিস্টার তৌহিদ আনহার রূপককে পছন্দ করতেন না। কারণটা একমাত্র উনিই জানেন। অন্তি সবার মতের বাইরে গিয়েই রূপককে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 2 বছর পর রূপকের আসল চেহারা ওর সামনে চলে আসে। এসব জেনে আমি কি করব? এসব তো পুরনো খবর, নতুন কিছু জেনেছো? এগুলো তুই আগে থেকে জানতি? হ্যাঁ জানতাম, আরো অনেক কিছুই জানি যেটা কেউই জানে না। রূপক তো শুধু নাচছে, কিন্তু ওকে নাচাচ্ছে অন্য কেউ। নিজেকে আড়াল করে রেখেই খেলাটা খেলছে সে। আমি বুঝতে পারছি না, এই অন্তিকার মৃত্যু নিয়ে তুই এত ঘাটছিস কেন? 3 বছর আগে এটাকে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু তুই সেটা মানতেই চাচ্ছিস না। এত কিছু জেনে তোর কি লাভ? দীপ্ত হালকা হেসে আনমনে বলল, কাউকে প্রমিস করেছিলাম ভাইয়া, তাকে কথা দিয়েছিলাম, কারো দায়িত্ব আমার কাঁধে দিয়ে গিয়েছে, আমার যে সেটা যথাযথভাবে পালন করতে হবে। শুভ্র এসব কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। আরো ভালো করেই জানে যে দীপ্ত ওকে সবটা খুলে বলবেও না। এই মানুষটা যেমন একটা রহস্য, তেমনি ওর কথা আর কাজও। তাই আর বোঝার চেষ্টা না করি বিরক্ত হয়ে বলল, এরপর কি করতে হবে? কাজ তো শুরু হবে এখন থেকেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই কাউকে ফোন দিল দীপ্ত। ওপাশ থেকে রিসিভ করলে সাথে সাথে বলতে শুরু করলো, তাশরিফ শাহরিয়ার বলছি, চিনতে পেরেছ নিশ্চয়ই? অপর পাশ থেকে অবাক কণ্ঠে কেউ বলে উঠল, মোস্ট এলিজিবল ব্যাচেলর তাশরিফ শাহরিয়ার। ইয়েস, তোমার ম্যামকে আমার অফিসে এসে আমার সাথে দেখা করতে বলবে। ম্যাম কারোর সাথে দেখা করতে চায় না, কারো দরকার হলে সেই আসে দেখা করতে। অন্য কারোর সাথে আমার কম্পেয়ার করো না, যা বলছি তাই করবে। এদিকে অর্নি অফিসে ঢোকার সাথে সাথে সব এমপ্লয়ি বসে থেকে উঠে দাঁড়ায়। অর্নি সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চোখ বুলিয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দেয়। অর্নির পিছনে পিছনে যাচ্ছে ওর পিএ ঈশা এবং অ্যাসিস্ট্যান্ট আসিফ। অর্নি কেবিনে ঢুকে যেতেই সবাই একটা শান্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন ভয়ে নিঃশ্বাস আটকে আসছিল তাদের। অর্নি নিজের চেয়ারে বসতে বসতে বলল, কিছু কি বলতে চাচ্ছ আসিফ? এমন কথা শুনে আসিফ হকচকিয়ে গেল। এতক্ষণ কিছু একটা বলার জন্যই নিষ্পিস করছিল সে, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। আমতা আমতা করে বলল, ও ম্যাম, আসলে তাশরিফ শাহরিয়ার আপনাকে তার সাথে দেখা করতে বলেছেন। কে এই তশরিফ শাহরিয়া? সাহস কোত্থেকে পেল আমাকে অর্ডার করার? যাব না আমি কারোর সাথে দেখা করতে। গট ইট? আমার মতো অন্তঃসত্ত্বা মেয়ের এত বড় ক্ষতি করবেন না। দয়া করে যেতে দিন আমায়। আমার অনাগত সন্তানের দোহাই লাগে, যেতে দিন। অন্তি হাত জোর করে আকতি পেশ করলেও সেটা লোকগুলোর পাষাণ হৃদয়ে দাগ কাটতে পারেনি। তারা ওর দিকে একইভাবে এগিয়ে আসছে। একজন বিশ্রী হাসি দিয়ে বলল, তোমাকে মারার জন্য আজ আমাদের পাঠানো হয়েছে। আমাদের তো কিছু করার নেই। রূপক স্যারের বাড়ি থেকে না পালালে হয়তো বেঁচে যেতে। আজ তোমাকে মরতেই হবে, সাথে তোমার সন্তানকেও। সবাই হো হো করে হাসতে হাসতে এগোচ্ছে। অন্তি অসহায় ভাবে বিথু চাউনিতে একের পর এক ঢোক গিলছে। মনে মনে সাহস সঞ্চার করে উল্টো ঘুরে দৌড় লাগালো সে। লোকগুলো ওকে ফলো করে দৌড়াতে দৌড়াতে শুরু করে, কিন্তু ভাগ্য সহায় না থাকলে মানুষের হাতে হয়তো কিছু করার থাকে না। পেটে হাত রেখে দৌড়াতে দৌড়াতেই এক পর্যায়ে সারির সাথে পা আটকে রাস্তায় উপুর হয়ে পড়ে যায় অন্তি। পেটে মারাত্মকভাবে আঘাত লেগেছে তার। অনবরত ব্লিডিং হচ্ছে বলে রাস্তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে অন্তিকা। পেছনের লোকগুলো এই অবস্থা দেখে আর সামনে এগুলো না। সেদিন রাতে কেউই ওকে বাঁচাতে দেয়নি, কেউ জানতোই না হয়তো। ড্যাম ইট বলেই চিৎকার করে টেবিলের উপর থেকে ল্যাপটপটা ফ্লোরে ফেলে দিল দীপ্ত। অনেক কাঠখড় পুড়িয়ে এই সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেছে দীপ্ত। অর্নির সাথে ব্যাপারে কথা বলতে চেয়েছিল, কিন্তু অর্নি তো অর্নি, একবার বলে দিয়েছে সে যেতে পারবে না তো পারবেই না। দীপ্তিও ব্যস্ততার কারণে যেতে পারেনি। তাই শুভ্রকে বলার পর 1 সপ্তাহ সময় লাগিয়ে এই ভিডিও ক্লিপটা কালেক্ট করেছে, কিন্তু পুরো ভিডিও দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে। শুভ্র উঠে গিয়ে ফ্লোর থেকে ল্যাপটপটা তুলে সেটা থেকে ইনস্টার্টেড সিডিটা বের করতে করতে বলল, মাথা গরম করিস না, যা করার ও ভাবার মাথা ঠান্ডা করে কর। কিভাবে মাথা ঠান্ডা রাখবো আমি তো ভেবেছিলাম অন্তির মৃত্যুর রহস্য আছে, তবে সেটা অন্য কোনো রহস্য। কিন্তু এখন দেখেছো, এটাও রূপকের প্রি প্ল্যান্ড আইডিয়া ছিল।
লোকগুলোকেও আগে থেকেই সেট করে রেখেছিল। রাস্তাটাও ফাঁকা রাখার ব্যবস্থা করেছে। ইভেন যে কমার্শিয়াল টাওয়ারের সামনে অন্তি মারা গেছে সেখানেও সিকিউরিটি সরিয়ে দিয়েছে। হয়তো সিসিটিভি ব্যাপারটা ওর মাথায় আসেনি, কিন্তু ও জানতো অন্তিকেও বাড়িতে আটকে রাখতে পারবে না, এজন্য এই ব্যাকআপ প্ল্যানটা করেছে। কতটা জঘন্য হলে মানুষ নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে চায়। শুভ্র হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। এই মৃত্যুটা মার্ডার কেস হলেও ওরা সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখিয়েছে। কিন্তু একটা মনে হতেই শুভ্র বলল, এই সিসি ফুটেজটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে, মানে অন্তির মৃত্যুর পরেও সেটা প্রায় 1 বছরের মতো ছিল, তারপর ডিলিট হয়েছে। রূপক কি এত দেরি করে ডিলিট করবে, নাকি অন্য কোনো ঘাপলা আছে? হঠাৎই দীপ্তের চেহারার রং পাল্টে গেল। সে বাঁকা হেসে বলল, খেলা তো চলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিজেদের মতো করে চাল চালছে, বাট তারা তো আর জানে না খেলাটা থার্ড পার্টির মন মতো চলছে। অনি স্টাডি রুমে বসে রাগে ফুঁসছে। কিছুক্ষণ আগে আসিফ ফোন দিয়ে এমন একটা নিউজ দিয়েছে যেটা ওর মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ফ্রিজ থেকে বিয়ারের ক্যান বের করে ক্যাপ খুলতে যাবে এমন সময় ওর বাবা তৌহিদ আনহার স্টাডি রুমে প্রবেশ করলেন। ওনাকে দেখে অনির ভ্রুর মাঝে কিঞ্চিত ভাঁজ পড়ল। বিরক্ত নিয়ে হাতে থাকা বিয়ারের ক্যানটা সশব্দে টেবিলের উপরে রাখলো। তৌহিদ আনহার থমথমে গলায় বলল, এসব অখাদ্য না খেলে কি হয় না? একজনের বিজনেসম্যান টাইকুন হয়ে কিভাবে তুমি নেশা করো সেটাই আমি বুঝতে পারি না। ড্রিঙ্কসের বোতলে গায়ে কি সিল লাগিয়ে দিয়েছে যে বিজনেস টাইকুনরা এগুলো খেতে পারবে না? মানুষের দিন দিন উন্নতি হয় আর তোমার অধপতন হচ্ছে। ভুলে যেও না আমি তোমার বাবা। অনি দাঁত কিরমির করতে করতে বলল, এখন এসব কথা বলার জন্য এত রাতে আমার কাছে এসেছো? বলা হয়ে গেলে যেতে পারো। তৌহিদ আনহার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার একটা কথা জানানোর ছিল তোমাকে। অর্নি ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তিনি বললেন, আমার এক ফ্রেন্ড তার পরিবার নিয়ে আসবে কালকে নিউ ইয়র্ক থেকে। তারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি যতদিন থাকার আমার বাড়িতেই থাকবে। অর্নি এতক্ষণ যতটা রেগেছিল এখন তার থেকে দ্বিগুণ রেগে গেল। রাগী গলায় বলল, কেন বলছো এখানে আসতে? এইটা কি সরাইখানা নাকি? দেশে হোটেল ভাড়া বাড়ির অভাব আছে নাকি যে এই বাড়িতেই আসতে হলো? তুমি জানো না আমি আমার বাড়িতে বাইরের মানুষ টলারেট করি না? তৌহিদ আনহার ভিতরে ভিতরে রেগে গেলেও শান্ত ভঙ্গিতে বলল, ওরা কোনো বাইরের মানুষ না, আমার অনেক আগে পরিচিত ভালো বন্ধু। তোমার পরিচিত, আমার না। তাদেরকে নিষেধ করে দাও এখানে আসতে। আমার বাড়িতে আমি আননোন কাউকে দেখতে চাই না। এবার তৌহিদ আনহার রাগী স্বরে বললেন, এই বাড়িটা আমার, সেটা কি ভুলে গেছো? আচ্ছা, তাহলে আমাকে কেন জানাতে এসেছো এত কিছু? তোমার বাড়িতে তাহলে তুমিই থাকো, আমিই চলে যাচ্ছি। বলেই গাড়ির চাবিটা হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছন থেকে তৌহিদ ও অনুপমা অনেকবার ডাকাডাকি করলেও অনি শোনেনি। মিসেস অনুপমা কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার মেয়েটা এমন কেন হয়ে গেল? অন্তি মারা যাওয়ার পরও পুরো নির্জীব হয়ে গেছে। কোনো অনুভূতি কাজ করে না ওর মধ্যে। মুখে কোনো হাসি নেই, কান্না নেই, দুঃখ নেই, যা আছে তা শুধু রাগ আর রাগ। তৌহিদ আনহারেরও কিছু বলার নেই। অর্নি বরাবরই বদমেজাজি, তবে এইভাবে বাড়ি ছেড়ে চলে যায়নি কখনো। তাই তিনি চিন্তিত হয়ে আসিফ ও ঈশাকে ব্যাপারটা জানালেন। সেদিকে অর্নি রাতের আধারে শুনশান রাস্তায় গাড়ি চালাচ্ছে। এক হাতে বিয়ারের বোতল চুমুক দিচ্ছে আর এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে। নেশা হলেও এখনো সেন্সে আছে সে, তবুও গাড়ি চালাচ্ছে ঝড়ের গতিতে। হঠাৎ হেডলাইটের আলোয় দেখতে পেল সামনে একটা কুকুর বসে আছে। এখন ব্রেক কষলেও লাভ নেই। অর্নি তাড়াহুড়ো করে গাড়ি ঘোরাতে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগলো। অর্নির মাথা স্টিয়ারিং এ লেগে ভালোই আঘাত লেগেছে। তারপরও ড্রাঙ্ক থাকার কারণে মাথা ঘুরিয়ে চোট ঢলে পড়ল সে। গাড়ির বনাট থেকেও ধোঁয়া বের হচ্ছে। অর্নি হালকা হেসে অস্ফুট স্বরে বলল, আমি বোধহয় তোর কাছে চলে আসছি। তোর কোলে মাথা রেখে আবার ঘুমাতে পারবো। সো গেট রেডি। দীপ্তের মাথায় সারাদিন শুধু অন্তির কথাই ঘুরপাক খাচ্ছে। কিছুতেই শান্ত হতে পারছে না। রাতের ঘুমও হারাম হয়ে গেছে তার। যে মেয়েটাকে এত কাছের মানুষ মনে করত, তার এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যে কারোর জন্যই কষ্টকর। অনেক কি সব জানে, হয়তো জানে।
ঘরের ভেতরে দম বন্ধ হয়ে আসতেই সে গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল। এত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে আছে, তাই একা একাই চলে গেল। আপাতত তার গন্তব্য এখান থেকে 7 কিলোমিটার দূরে থাকা গ্রামটা। সেটা গ্রাম না হলেও পরিবেশটা গ্রামের মতোই। বিশেষ করে সেখানে থাকা নদীটার গা হিম করা বাতাসটা উপভোগ করলে এখন একটু শান্তি পাবে সে উদ্দেশ্যে যাত্রা দিল। রূপক বেশ আয়েশ করে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে। তার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। সামনের বড় সোফাটায় চিন্তিত হয়ে বসে আছেন রূপকের বাবা রুদ্র আহমেদ চৌধুরী। রূপক খানিকটা বিরক্ত নিয়ে বলল, হুইয়ার আউ ইউ সো ওয়ারিড ড্যাড? আমরা যাকে দিয়ে কাজ করাই তারা মারা যাচ্ছে, আমাদের তো কিছু হয়নি, তাই না? রূপকের এমন হু কেয়ারেস টাইপ কথাবার্তা শুনে রুদ্র আহনাফ রাগী স্বরে বললেন, আমাদের কিছু হতে কি দেরি আছে কেন? তুমি গ্যারান্টি দিতে পারবে আমাদের সেফটি নিয়ে? এখানে গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা ওদের নাগালের বাইরে আছি, বাট আমি ভেবে পাই না এসব করছে কে। রুদ্র আহনাফ চিন্তিত হয়ে বললেন, আমার মনে হয় না অন্তির বাবা বা বোন এমন খুব খারাপই করবে। কেন থার্ড পার্টি এসবের সাথে জড়িত? রূপক হোহা করে হেসে বলল, অন্তির বাবা মাই তো জানে না যে অন্তির মৃত্যু স্বাভাবিক নয়, এইটা একটা মার্ডার ছিল, আর থার্ড পার্টি এসব জানবে মানে সিরিয়াসলি ড্যাড? বলেই হাসতে লাগলো রূপক। রুদ্র আহনাফ ছেলের এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, সিরিয়াস মোমেন্টে তোমার হাসি পায়? এখানে কেউ আমাদের ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে, আর তুমি চিল মুডে মজা উড়াচ্ছ। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। সারাদিন তো শুধু বন্ধুদের নিয়ে আড্ডা, আর সারা রাত মাতাল হয়ে মেয়ে নিয়ে পড়ে থাকো। কথাগুলো রূপকের গায়ে কাটার মতো দিচ্ছে। সেও রেগে বলল, তাহলে এসেছো কেন আমাকে বলতে? আমি জানতে চেয়েছিলাম কিছু তোমার কাছে। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমার প্ল্যান মতোই কাজ করি, কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই, যত সব। বলেই হন হন করে গাড়ি থেকে বেরিয়ে গেল রূপক। রুদ্র আপনার হাত দিয়ে কপালে স্লাইড করতে করতে বলল, যা করার তাই আমিও করব। কার এত দুঃসাহস যে আমার শত্রু হলো? তাকে নিজ হাতে শেষ না করা পর্যন্ত দম নিব না আমি। বলেই টেফিল হাসি দিলেন রুদ্র আহনাফ। হসপিটালে থমথমে মুখ করে বসে আছে দৃপ্ত। মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে তার। কিছুক্ষণ আগে রাস্তার কিনারায় থাকা গাছের পাশে ধাক্কা লেগে থাকা অবস্থায় একটা গাড়ি দেখে সজোরে ব্রেক কষল দৃপ্ত। গাড়ির সামনের বনাট খুলে ধোঁয়া বের হচ্ছে দেখে সে বুঝতে পারলো যে অ্যাক্সিডেন্টই হয়েছে। গাড়ির দরজা খুলতেই ভিতরে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেল। পালস চেক করে দেখলো বেঁচে আছে। অনেক কপাল থেকে তিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গাড়ির ভিতর থেকে বিদঘুটে গন্ধ বের হচ্ছে। অনির পাশের সিটে পড়ে থাকা বিয়ারের বোতল দেখে বুঝতে পারলো এই মেয়ে ড্রাঙ্ক হয়ে গাড়ি ড্রাইভ করছিল। দীপ্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে নিজের গাড়িতে ওঠায়। কাছের হাসপাতালে পৌঁছে দীপ্ত মাথায় একটা ক্যাপ, মুখে ফেস মাস্ক পরে অর্ণিকে কোলে নিয়ে বেরিয়ে আসতেই হাসপাতালের গার্ডরা ওকে ঘিরে ধরে, কিন্তু অর্ণিকে দেখে সবাই ব্যস্ত হয়ে ওকে ভিতরে নিয়ে যায়। এত হই হুল্লোড়ের কি আছে সেটাই বুঝতে পারছে না দীপ্ত। বেশ অবাক হয়েছে, তবে কিছু বুঝতে দিচ্ছে না। অনেকে একটা কেবিনে নিয়ে যাওয়ার পর দীপ্ত করিডোরের একটা চেয়ারে বসতেই একজন নার্স এসে জিজ্ঞেস করলো, ম্যামকে এই অবস্থায় আপনি কোথায় পেলেন? আর আপনিই বা কে? এভাবে মুখ ঢেকে আছেন কেন? দীপ্ত ভ্রু কুচকে তাকিয়ে আছে। ও এখন নিজের পরিচয় দিলে ঝামেলায় পড়বে। কম বেশি সবাই ওকে চেনে, কিন্তু ওই মেয়েটাকে এইভাবে ম্যাম বলে ডাকছে কেন? এসব ভেবে চিন্তিত স্বরে বলল, রাস্তায় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, সেখান থেকে নিয়ে এসেছি। কিন্তু উনি কে, আপনি কি চেনেন? নার্স অবাক হয়ে বলল, আপনি ম্যামকে চিনেন না? উনি তো আমাদের হসপিটালের পার্টনারশিপে আছেন। এছাড়াও বিজনেস ওয়ার্ল্ডে ওনার অনেক নাম ডাক। দীপ্ত ভ্রু কুচকে বিরক্তি প্রকাশ করলো। নাম ডাক নাই ছাই, মাতাল হয়ে রাতে বিরেতে বাইরে ঘোরাঘুরি করে, হ্যাঁ সে বিজনেস টুইকন। বর্তমানে দীপ্ত কেবিনের সামনে চেয়ারে বসে বসে দাঁতে দাঁত ঘষছে ও হাত কচলাচ্ছে। হসপিটাল থেকেই অর্ণির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। ওনারা আসলেই দীপ্ত ওদের সাথে ভদ্রতার খাতিরে একবার দেখা করে চলে যাবে। বেরিয়েছিল একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, আর কোথায় এসে ফেসে গেল।
হঠাৎ আসিফ আর ঈশা হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছালো। তাদের পেছনে অর্ণির বাবা মাও আছে। কেবিন থেকে একজন নার্স বের হতেই আসিফ উত্তেজিত হয়ে বলল, ম্যাম কেমন আছে? মিসেস অনুপমা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা ঠিক আছে তো? এক মেয়ে হারিয়েছি, এখন অনেক কিছু হলে আমি মরেই যাব। না সবাইকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, মাথায় একটু চোট পেয়েছেন আর ড্রাঙ্ক ছিলেন বলে সেন্সলেস হয়ে গিয়েছেন। এখন ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। বলেই নার্সটা চলে গেল। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এদিকে দীপ্তের মাথায় শুধু মিসেস অনুপমার কথাগুলোই ঘুরছে। এক মেয়েকে হারিয়েছেন, এই মেয়েটাকে নাম অর্ণি, দ্যাট মিন্স অন্তির বোন অর্ণি। দীপ্ত 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এত কাছে থেকেও ও অর্ণিকে চিনতে পারলো না। অবশ্য না চেনারই কথা, মেয়েটা আগের চেয়ে একদম বদলে গেছে। তারপরও ড্রিঙ্কসও করে। আসিফ দীপ্তের পাশে বসে ওকে জিজ্ঞেস করলো, আপনি অর্ণি ম্যামকে এখানে নিয়ে এসেছেন? দীপ্ত হালকা নড়ে চড়ে উঠে আসিফের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ওর দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ইররেসপন্সিবল কিভাবে হলে তোমরা? একটা মেয়ে রাতের বেলা মাতাল হয়ে ড্রাইভ করছিল, বুঝতে পারছো ব্যাপারটা? যদি বড় কোনো দুর্ঘটনা। বলেই একটা নিঃশ্বাস ছেড়ে রাগ নিয়ন্ত্রণ করলো সে। আসিফের দীপ্তের কণ্ঠ শুনে পরিচিত পরিচিত মনে হচ্ছে। সে ভ্রু কুঁচকে বলল, আপনাকে কেন জানি চেনা চেনা লাগছে, কোথাও দেখছি বা আপনার কণ্ঠ শুনেছি। দীপ্ত মেকি হেসে বলল, আমি 1 সপ্তাহ আগে তোমাকে ফোন করেছিলাম তোমার ম্যামকে আমার সাথে দেখা করানোর জন্য। আসিফ অবাক হয়ে বলল, তাসরিফ শাহরিয়ার, আপনি এখানে কিভাবে? দীপ্ত মাস্কটা খুলে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ভাগ্য মিলিয়ে দিয়েছে বুঝলে। অর্ণি কেবিনে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। এতক্ষণ স্যালাইন দেওয়া হয়েছিল, এখন সেটা খুলে ফেলা হয়েছে, কারণ কিছু খেয়ে ওষুধ খেতে হবে। কিন্তু অর্ণি এখন কিছু খাবে না বলে দিয়েছে। ওকে জোর করার মতো সাহস কারো নেই, কিন্তু কিছু তো খাওয়াতে হবে। মিসেস অনুপমা এসে খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু অর্ণি এক ঝাড়ি মেরে চলে যেতে বলেছে। এখন সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে তৃপ্তি বলল, দাও আমি একবার ট্রাই করে দেখি। ঈশা ভীতু চেহারা বানিয়ে বলল, স্যার, আপনি ম্যামকে চেনেন না? ম্যাম অসম্ভব রাগী ও বদমেজাজি, আপনার না যাওয়াই বেটার। দীপ্ত হালকা হেসে বলল, আমিও তাহলে একবার দেখে আসি কেমন রাগী হয়ে গেছেন উনি। ম্যামকে সামলানোর জন্য তো একটা স্যার দরকার, তাই না? বলেই বাঁকা হেসে ভিতরে চলে গেল। এদিকে আসিফ আর ঈশা বেক্কেলের মতো দীপ্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দীপ্তের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না ওরা। কেবিনে কারো ঢোকার শব্দ পেতেই অনি রাগী গলায় বলল, বলেছি না আমাকে একা থাকতে দিতে, কিছু খাবো না। বলতে বলতে সামনের দিকে তাকাতেই অনির ভ্রু কুঁচকে ফেলল। এই সময় একজন অপরিচিত মানুষের কেবিনে কেন আসলো? কে আপনি? এখানে কেন এসেছেন? দীপ্ত বাঁকা হেসে বলল, নাম বলবো নাকি পরিচয় দিব? অর্ণি এমন হেয়ালিপূর্ণ কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, দুটোই। দীপ্ত আগের মতো হেসে বলল, নাম হলো তাসরিফ শাহরিয়ার দীপ্ত। অর্ণি নামটা শুনে চমকে ওঠে। অবাক হয়ে দীপ্তর দিকে তাকালো সে। কাঁপা কাঁপা গলায় বলল, দীপ্ত। দীপ্ত অর্ণির এমন অবাক চাউনি দেখে বুঝেও না বোঝার ভান করে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? কখনো ছেলে দেখোনি নাকি? কথাগুলো কর্ণগোচর হতেই অর্ণি ভ্যাবাচ্যাগা খেয়ে গেল। তার মানে এই দীপ্ত সেই দীপ্ত না, আর সেই দীপ্ত এখানে আসবেই বা কিভাবে? ও তো অনেক আগেই দেশ ছেড়ে চলে গেছে। তাছাড়া দীপ্ত যেই বোকাশোকা টাইপের ছেলে ছিল, এমন উদ্ভট কথাবার্তা ওর দ্বারা অসম্ভব। অর্ণিকে মাথা নিচু করে কিছু ভাবতে দেখে দীপ্ত মনে মনে হাসছে আর ভাবছে, আমি জানি তুমি কি ভাবছো। দীপ্ত তোমার জন্যই আবার ফিরে এসেছে, কিন্তু তোমাকে আমার পরিচয় এখনই দেয়া যাবে না, তাহলে পুরো খেলাটাই বিগড়ে যাবে। দীপ্ত অর্ণির দিকে তাকিয়ে মেকি হেসে বলল, কি হলো? কোন ভাবনায় ডুবে গেলে? অবশ্য চোখের সামনে এমন একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে থাকলে কত ভাবনাই তো মাথায় আসবে। অর্ণি ভ্রু কুঁচকে তার ছেলের হাসি দিয়ে বলল, আপনাকে এক পলক দেখে আপনার ভাবনায় মগ্ন হয়ে যাব। আর্নিকা আনহারের এতটাও খারাপ দিন চলে আসেনি, কিন্তু আপনি এখানে কেন বলুন তো? আমিই তো তোমাকে হসপিটালে এনে ভর্তি করালাম, তোমার এত বড় উপকার করলাম, আর তুমি?
এই জন্যই কারো ভালো করতে নেই। অর্নি বিরক্ত নিয়ে দৃপ্তের দিকে তাকিয়ে আছে। এখন এসব ন্যাকামো দেখতে ইচ্ছে করছে না ওর। দাঁতে দাঁত চেপে বলল, আপনার উপকার করা শেষ হয়ে গেলে আসতে পারেন। আমাকে বাঁচিয়ে অনেক বড় ক্ষতি করে দিয়েছেন, সো আমার মেজাজ খারাপ হওয়ার আগে এখান থেকে যান। দৃপ্ত অবাক চোখে তাকিয়ে আছে। অর্নি এতটা বদলে গেছে, ও সেটা হজমই হচ্ছে না। এই মেয়েটা কত হাসি খুশি প্রাণ চলচল ছিল, শুধু কি অন্তের মৃত্যুই ওকে এতটা পাল্টে দিল? হয়তো দৃপ্তকে ভাবনায় মগ্ন দেখে অর্নি বিরক্ত হয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে বাইরে কোথাও গিয়ে করুন, শান্তি পাবেন। তো এমন কথা শুনে নড়চড়ে উঠে বসলো। আর তোমার কাছে কেউ যদি কোনো রিকোয়েস্ট করে তাহলে তুমি কি সেটা রাখো? অর্নি চমকে উঠে দৃপ্তের দিকে তাকালো। পুরো আবদার করতে হলে সে সবার আগে এই প্রশ্নটাই করতো, কিন্তু এই দৃপ্ত সেটা কিভাবে জানলো? অবাক হয়ে আনমনে বলল, আপনি কিভাবে জানলেন? দৃপ্ত মনে মনে হেসে উপর দিয়ে অবাক হওয়ার ভান করে বলল, আমি আবার কি জানালাম? তোমায় জাস্ট একটা প্রশ্ন করলাম। সম্ভিত ফিরে পেতেই অর্নি নিজের ভাবনার উপর বিরক্তি হয়ে বলল, হ্যাঁ, রিকোয়েস্ট রাখি। দৃপ্তি বাঁকা হেসে বলল, তাহলে তোমাকে আমি এখন খাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, কিছু খেয়ে নাও প্লিজ। অর্নি হতবাক হয়ে দৃপ্তের দিকে তাকিয়ে আছে। তার মুখে অটোমেটিক্যালি হা হয়ে গেল। এই ছেলের কি বুদ্ধি রে বাবা, ওর কথার প্যাচে ওকেই ফেলে দিল। অর্নিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে দৃপ্ত মুখ ফুলিয়ে বলল, দেখো, তুমি কিন্তু বলেছিলে যে রিকোয়েস্ট রাখো, এখন না বললে কিন্তু চলবে না। আর এতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, খেয়ে নাও না প্লিজ। অর্নি দাঁতে দাঁত চেপে বলল, ওকে দিন। দৃপ্ত যেন আকাশের চাঁদ হাতে পেল। এক্সাইটেড হয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি, তুমি তো অসুস্থ। বলেই এক চামচ খাবার অর্নির দিকে এগিয়ে দিল। অর্নি ওর দিকে অবাক হয়ে তাকিয়েই খেয়ে নিল। এত বছর পর কেউ ওর নাকে হ্যাঁ বানাতে পারলো, আর ও বাধা দিতেও পারলো না। দীপ্ত মনে মনে রহস্যের হাসি দিয়ে বলল, তোমার ওপর আমার প্রভাব বিস্তার তো সবে শুরু মাত্র সুইটহার্ট, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। দৃপ্ত সকালের দিকে বাড়ি ফিরে ওর পরিবারের সবাই বিস্মিত চোখে দৃপ্তের দিকে তাকায়। দৃপ্ত সবার দিকে তাকিয়ে দেখলো ওর বাবা মা ভাই ভাবি আর বোন ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃপ্ত সবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হোয়াট, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শাহরিয়ার ইসলাম সান্নিধ্য কণ্ঠে বললেন, সবাই অনেক অবাক হয়ে গেছে তাই। দীপ্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, এত অবাক হওয়ার কি আছে? তোমাদের বৌমা অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য সারা রাত হসপিটালে থাকতে হয়েছে। দীপ্তের ছোট বোন তৃপ্তি অবাক হয়ে বলল, বৌমা মানে? তুমি বিয়ে করলে কবে? কাকে বিয়ে করেছো? শুভ্রের বউ মিহিমা এক্সাইটেড হয়ে বলল, অর্নি। সবাই এতক্ষণে ব্যাপারটা ধরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। দীপ্ত মিহিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখেছো, তোমরা সবাই ভুলে গেলে কি হবে? আমার সুইটি কিউটি ভাবিটা ভোলেনি। মাই ভাবি ইজ দ্য বেস্ট। শুভ্র বলল, আমিও তো বেস্ট, কারণ আমিও অবাক হইনি এটা শুনে। তুমি অবাক হওনি কারণ তোমাকে আমি প্রায় বলি, এখানে তোমার নিজস্ব কোনো ক্রেডিট নেই, বুঝলে? হ্যাঁ, তা তো বলবোই। হাসপাতালে ডাক্তারি করি, আবার তোর জন্য এক্সট্রা খাটতে হয়, এরপর এসে আবার বলিস কোনো ইনফরমেশন কালেক্ট করে দিতে। ওদের কথা শুনে দীপ্তের মা মিসেস দিয়া বিরক্ত হয়ে বললেন, আরে কি শুরু করলি তোরা? চুপ কর এখন। দীপ্ত, তুই যে বললি অনি অ্যাক্সিডেন্ট করেছে, এটা কি সত্যি? হ্যাঁ, কাল মাঝরাতেই অ্যাক্সিডেন্ট করেছে, তেমন মেজর কিছু না, কপালে আঘাত পেয়েছে শুধু। তৃপ্তি বলল, কিন্তু এত রাতে যাচ্ছিল কোথায়? এখনো জানি না, তবে ওর বাবার সাথে রাগারাগি করে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে, আর ও ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল। সবাই চোখ বড় বড় করে সমস্বরে বলল, ড্রাঙ্ক? দীপ্ত হতাশ গলায় বলল, হ্যাঁ, ও নাকি প্রায় ড্রিঙ্ক করে, আর আগের মতো একদমই নেই মেয়েটা। কথাবার্তায় অনেক রুড, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি, একদম অচেনা লাগে দেখতে। তবে চোখে মুখে যে আগে মায়াটা ছিল সেটা এখনো আছে। ওকে আগের মতোই হাসি খুশি বানিয়ে ফেলা সম্ভব, কিন্তু সেটা এখন করা যাবে না। শাহরিয়ার ইসলাম বললেন, মেয়েটা এমনি অনেক কষ্ট করেছে, এখন আর কত?
আরো কয়েকটা দিন ওয়েট করতে হবে, কেননা আসল খেলাটাই তো এখনো বাকি। দীপ্ত আনমনে হেসে বলল। পরের দিন সকালেই অর্নি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে এসেছে। ডক্টর ওকে 3 দিন থাকতে বললেও ও কারো কথা পড়োয়া না করে চলে এসেছে। কিন্তু বাড়িতে অপরিচিত মানুষজন দেখে মনটাই বিষিয়ে গেছে তার। তৌহিদ আনহারের বন্ধু ইস্তিয়াক আহমেদ তার স্ত্রী ইফরা আহমেদ ও একমাত্র ছেলে ইরহাম আহমেদকে নিয়ে এসেছেন। অর্নি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে দেখলো ওনারা সবাই ব্রেকফাস্ট করছেন। ইরহাম কফির মগে চুমুক দেওয়ার আগেই অর্নিকে দেখে থেমে গেল। মনে মনে বলল, তো এটাই মিস অর্নিকা আনহার, ওয়ান অফ দ্য ফেমাস লেডি অফ পেডি। এত রুডলি তাকিয়ে আছে কেন? অনেক রাগী হয়তো, বাট আই লাইক ইট। মিসেস অনুপমা হাসি মুখে অর্নিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু অর্নি গম্ভীর দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। ইফরা আহমেদ হাসি মুখে অর্নির দিকে তাকিয়ে বলল, তৌহিদ ভাইয়ের মুখে যেমনটা শুনেছি, ও তো দেখছে তার থেকেও বেশি সুইট একটা মেয়ে। আমি তো বাংলাদেশে পৌঁছেই তোমাকে দেখতে চাইছিলাম, কিন্তু তুমি নাকি অসুস্থতার জন্য হসপিটালাইজড ছিলে। তার মানে এরা কালকেই এসেছে, আর তৌহিদ আনহার অর্নিকে কিছুই জানায়নি? অর্নি নিজের বাবার দিকে একবার চোখ পাকিয়ে তাকালো। তৌহিদ আনহার অমন চাহনি দেখে একটা শুকনো ঢোক গিললেন। অর্নি কিছু না বলেই চুপধাপ পা ফেলে নিজের ঘরে চলে গেল। ইস্তিয়াক আহমেদ একটু অবাক হয়ে বললেন, ও কি সবসময় চুপচাপ থাকে নাকি? তুই না বলেছিলি তোর ছোট মেয়েটা তোদের সারা বাড়ি মাতিয়ে রাখে? তৌহিদ আনহার হতাশ গলায় বললেন, মেয়েটা এমন ছিল না, অন্তির মৃত্যুর পর থেকে কেমন যেন হয়ে গেছে। ওই যে লোকে বলে না, সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে যাওয়ায় কেউ মেনে নিতে পারে না, ও পারেনি। সেদিনের পর থেকে ওর মুখে আর কখনো হাসি দেখিনি। যা দেখেছি তা শুধু রাগ আর বিরক্তি। কিছু বলি না, কারণ ওপর দিয়ে স্বাভাবিক থাকলেও ওর রাগকে আমরা সবাই ভয় পাই। ওর রাগের রূপ অনেক ভয়ঙ্কর। ইরহাম সবটা শুনে মনে মনে হাসছে আর ভাবছে, মিস অর্নি, যতই রাগী হও না কেন, আই ব্যাডলি নিড ইউ ডুড। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছিস, প্রস্তুত হয়ে নে ওপারে যাওয়ার জন্য। আমাকে কেন এখানে এভাবে বেঁধে রেখেছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? আমাকে যেতে দিন। সবার মধ্যে থেকে একজন দাঁতে দাঁত চেপে বলল, শুধু ক্ষতি করিসনি, পাপ করছিস, পাপ। বসলে বুঝতে পারবি সব। আর এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। বলেই সবাই হো হো করে হেসে দিল। কিছুক্ষণ পর সুয়ের গটগট শব্দ ভেসে আসতে লাগলো। সময় যত অতিক্রান্ত হচ্ছে শব্দটাও ক্রমশ এগিয়ে আসছে। একটা অববের আগমন ঘটতেই উপস্থিত সবাই ভয়ে ঢোক গিলতে লাগতো, কারণ এর হিংস্রতা সম্পর্কে সবাই অবগত। হাঁটু পর্যন্ত লম্বা কালো হুডি, মুখে কালো মাস্ক, হাতে কালো গ্লাভস, পায়ে কালো সিল্কারস বর্ণে ব্যক্তিত্বকে দেখলে একদমই চেনা যাচ্ছে না। শুধু রক্তিম বর্ণের চোখ দুটো দেখা যাচ্ছে, যা দেখলে যে কারোরই আত্মা শুকিয়ে যাবে। ব্যক্তিটা একজনকে ইশারা করতে সে হাত পা বেঁধে রাখা লোকটাকে বলল। লোকটা ভয় ভয় বলল, আমি কারো আন্ডারে কাজ করি না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। এমন কথা শুনে আরেকজন বলল, আরেকজন, বস, এ তো কিছুতেই মুখ খুলছে না, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, ইচ্ছে তো করছিল তখনই শেষ করে দেই, শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। হুডি পরা ব্যক্তিটাকে আরেকজনকে ইশারা করলো। মুহূর্তের মধ্যেই সে একটা জ্বলন্ত লোহার শিক এনে ব্যক্তিটার হাতে দিল। সে হিংস্র চাহনিতে লোকটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই লোকটার গগন বিদারী চিৎকার ঘরটির চার দেওয়াল প্রতিধ্বনিত হতে লাগলো। দৃপ্ত নিজে গাড়ি ড্রাইভ করে একা একা বাড়ি ফিরছে। সারাদিন এই সেই নানা কাজে ব্যস্ত ছিল। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দিনভর মাথা কাটানোর পর এই সময়টাতে যেন সকল বিরক্তি জেঁকে বসেছে। হঠাৎ ফোন বেজে ওঠায় দৃপ্ত নিজের সংকুচিত হৃদয় আরো কুঞ্চিত করে পাশের সিটে ফেলে রাখা ফোনটার দিকে তাকালো। নাম্বারটা অপরিচিত ঠেকছে, অনেকটা উদ্ভট ধরনেরও, হয়তো সিম কোম্পানির নাম্বার, তাই পাত্তা দিল না। কিছুক্ষণ থেমে আবারও ফোনের ঘ্যান ঘ্যান মাত যথারীতি শুরু হতে দৃপ্ত দেখলো সেই সিম নাম্বার থেকেই আবারও কল এসছে। এবার বিষয়টা খটকা লাগলো। কোনো বিদেশি ক্লায়েন্ট ফোন দেয়নি তো ভেবে সে কল রিসিভ করে ফোন কানে কষলো। হ্যালো ডিয়ার মিস্টার টিএস দীপ্ত, কেমন আছো? দীপ্ত ভ্রু কুচকে বলল, কে আপনি? পরিচয় দিন। ওপাশ থেকে একগাল হেসে বলল, পরিচয় চাইছো? সেটা নয়, সামনাসামনি দেখা হওয়ার পরে দি। এত তারা কিসের? দীপ্ত এমন হেয়ালিপূর্ণ কথা শুনে রেগে বলল, লিসেন,
আপনার জোক মারার খুব শখ হয়ে থাকলে অন্য কাউকে বেছে নিন। যত সব ইরিটেটিং পিপলস। বলে ফোন কাটতে যাবে তখনই ওপাশ থেকে বলে উঠল, ফোন কাটার আগে প্রিয়সীকে তো আগে বাঁচাও। অন্যের নামটা মনে আছে নিশ্চয়ই। দীপ্ত স্তব্ধ হয়ে গাড়ি থামিয়ে দিল। অনেকে বাঁচাবে মানে কি হয়েছে ওর? দীপ্ত উত্তেজিত হয়ে বলল, কে আপনি? কি চাই আপনার? অর্নি কোথায়? কি করেছেন আপনি ওর? ওপাশ থেকে শান্ত ভঙ্গিতে বলল, রিল্যাক্স রিল্যাক্স, এত প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দেব? তোমার অন্য এখন কেমন আছে তা নিজেই খুঁজে নাও। দীপ্ত হুঙ্কার দিয়ে বলল, তোর দুঃসাহস তোরই মৃত্যু হয়ে আনবে। যদি অর্নির গায়ে একটা ফুলের টোকাও লাগে, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে কল্পনাও করতে পারবি না। তোর লাইফে কিয়ামত ঘটিয়ে দেব আমি। আরে সিংহ খেপেছে, কিন্তু অন্যকে তো মরতেই হবে। অত সাহস তোর এখনো হয়নি। নিজেকে আড়ালে রেখে আমার সাথে কথা বলছিস। তোর কলিজা কতটুকু সেটা দেখা শেষ। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, অর্নির যেন কিছু। কথা শেষ করার আগেই কল ডিসকানেক্টেড হয়ে গেল। নাম্বারটা শুভ্রকে মেসেজ করে পাঠিয়ে দিয়ে জানার লোকেশন ও ডিটেলস জানতে। এরপর অনেকে কল দিল, কিন্তু বারবার আনরিচেবল বলছে। চিন্তা এবার দীপ্তের হাত পা কাঁপছে। সত্যি কি অনেকে ওরা আটকে ফেলেছে? কিন্তু কে এসব করছে? রূপক নাকি অন্য কেউ? টেনশনে মাথা কাজ করছে না দীপ্তের। মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে অনির অফিসের দিকে রওনা দিল। এই সময়ে ও অফিসে থাকে। এদিকে রুদ্র আহনাফ ফোন কেটে দিতেই রূপক বলল, দেশে ফেরার চিন্তা বাদ দাও। দেখলে এই দীপ্ত কত টিয়ারি। অনির কোনো ক্ষতি হলেও কি করতে পারে সেটা ভাবতে পারছো? রুদ্র আহনাফ বিরক্ত হয়ে বললেন, আমার ছেলে তুমি এইসব বলছো? এত ভীত কেন তুমি? প্রাণের ভয় সবারই থাকে, তোমারও আছে। এর জন্যই তোমার নাম পরিচয় গোপন রেখে প্রাইভেট নাম্বার দিয়ে কল করেছো। শাট আপ। আমি আমার সন্দেহটা সত্যি কিনা সেটা যাচাই করেছি। 2 দিন আগেও আমার একজন অ্যাসিস্ট্যান্ট গায়েব হয়েছে। আমি হাত গুটিয়ে বসে থাকবো এখন? তারপর কি বুঝলে এখন? রুদ্র আপনার শয়তানি হাসি দিয়ে বললেন, সবকিছু এখন আমার সামনে ক্লিয়ার। তাহলে তলে তলে খেললো কেউ তো আর জানে না আমার চেয়ে বড় খেলোয়াড় বিশ্বের দ্বিতীয় টিম। তো গাড়ি থেকে নেমে সামনে এগোতেই দেখলো অর্নি ঈশাকে কিছু একটা বলতে বলতে অফিস থেকে বের হচ্ছে। অর্নিকে দেখে মনে মনে স্বস্তি পেলেও প্রচন্ড ভাবে রেগে গেল। রাগে কস করতে করতে অর্নির সামনে গিয়ে দাঁড়ালো। অর্নির সামনে তাকাতেই অবাক হয়ে বলল, আপনি? দীপ্ত চাওয়াল শক্ত করে ওর দিকে তাকিয়ে আছে। হাতটা চেপে ধরে বলল, চলো। অর্নি বিস্মিত হয়ে রাগী স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে যাব না। দীপ্ত ওর কথায় পাত্তা না দিয়ে পার্কিং লটে এনে হাত ছেড়ে দিল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ফোন কোথায় তোমার? অর্নি দীপ্তের এমন চাহনি দেখে ভরকে গেল। এত রেগে আছে কেন? আবারও ফোন চাইছে। আশেপাশে তাকিয়ে দেখলো অন্ধকার ঘনিয়ে এসেছে, কেউই নেই এখানে। মিস্টার তশরিফ শাহরিয়া, আপনার? এত বড় নামে ডাকার দরকার নেই, দীপ্ত বলেই ডাকতে পারো। অর্নি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পারবো না। কেন? এই নামের কি তোমার কোনো এক্স ছিল নাকি? অর্নি বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। তোমার ফোন কোথায়? অর্নি বিরক্ত নিয়ে পকেট থেকে ফোন বের করে ওর হাতে দিল। দীপ্ত ফোন অন করতেই ওর চোখ মুখ লাল হয়ে গেল। অর্নিকে দেখিয়ে বলল, এটা কি প্লেনে চড়ে উগান্ডা যাচ্ছিলে নাকি আমার জন্য ডেথ সার্টিফিকেট আনতে যাচ্ছিলে? অর্নি এমন কথার আগা মাথা না বুঝে ফোনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখলো এরোপ্লেন মোড চালু করা। এই জন্যই তো সারাদিন কোনো কল আসছিল না। কিভাবে এটা অন হয়ে গেছে নিজেও জানে না। আমতা আমতা করে বলল, হয়তো ভুলে এমনটা হয়ে গে। দীপ্ত ওকে গাড়ির সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমার এই একটু ভুলের জন্য যে আমার জান বেরিয়ে যাচ্ছিল, সেটার কি হবে? আমার মৃত্যুর দায়ভার নিতে তুমি? অর্নি অবাক হয়ে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। বিস্ময় বিহুব্বুল হয়ে বলল, মানে? কতগুলো কল দিয়েছি হিসেব নেই, টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। এত চিন্তার কারণ অর্নি ভেবে পেল না। আর এই ছেলেকে তো এই কয়েকদিনে ধরেই চেনে, তাহলে এত হাইপার হচ্ছে কেন? ভাবতে ভাবতে নিচের দিকে তাকিয়ে দেখলো দীপ্ত ওর সাথে টিপকে দাঁড়িয়ে আছে। অর্নি রাখি গলায় বলল, সরে দাঁড়ান। দীপ্তের এতক্ষণে হুশ আসে ব্রুকুসকে নিচের দিকে তাকিয়ে আবার অর্নির দিকে তাকিয়ে বলল, কেন?
এভাবে থাকলে কি প্রবলেম? অর্নি দাঁতে দাঁত চেপে বলল, নিজের বিপদ নিজে ডেকে আনছেন, এর দাম শোধ করতে হিমশিম খেতে না হয়। দীপ্ত ওর সাথে আরো ঘেসে দাঁড়িয়ে বলল, থ্রেড দিচ্ছ? ডোন্ট ডু দ্যাট। এরপর থেকে আমি কল দিলে একবার রিং হওয়ার আগেই যেন রিসিভ হয়। বলেই সরে দাঁড়ালো। অর্নি মুখের সামনে থেকে চুল সরিয়ে চুটটা ঠিক করে দীপ্তের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো। দাঁতে দাঁত ঘেসে ফোঁস করতে করতে চলে গেল। দীপ্ত গাড়িতে হেলান দিয়ে অর্নি যাওয়ার দিকে তাকিয়ে আনমনে হেসে বলল, পুরো ধানি লঙ্কা রেগে ফায়ার হয়ে গেছে দেখছি। দীপ্ত তুই তো গেয়া, কপালে শনি আছে আমার। অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে দীপ্ত। আজ রাস্তা থেকে ওকে কিডন্যাপ করেছে কয়েকটা কালো মাস্ক পরা লোক। দীপ্ত আকস্মিক পরিস্থিতিতে অবাক হলেও ব্যাপারটা ওর মস্তিষ্কে কয়েক সেকেন্ডের মধ্যেই ধরা দিয়েছিল। মনে মনে অনেক হাসি পাচ্ছিল ওর, কিন্তু সুনিপুণভাবে সেটা চেপেও নিয়েছিল। এখন অনেক বিরক্ত লাগছে। সে সন্ধ্যাবেলায় ওকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু এখন মধ্যরাত, তবুও কারো আসার কোনো নামই নেই। হঠাৎ খট করে দরজা খুলে যাওয়ার শব্দে চকিত হয়ে সামনে তাকালো। সারা ঘরে হলদেটে আলো ছড়িয়ে পড়তেই দীপ্ত তার চোখের সামনে 10-12 জনের মতো কমপ্লিটলি কালো গেটআপের লোক দেখতে পেল। তাদের দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দীপ্ত ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। একজন এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, খিদে পেয়েছি। দীপ্ত রাগী স্বরে বলল, এতক্ষণ এখানে বসিয়ে রেখে এখন জিজ্ঞেস করছো যে খিদে পেয়েছে কিনা? খাওয়ানোর জন্য কিডন্যাপ করে এনেছো নাকি? বস ফোন দিয়ে বলেছে আপনার খিদে লাগলে খাবার দিতে, এই জন্য জিজ্ঞেস করেছি। এই প্রথম কাউকে ধরে আনার পর বস তাকে খাবার দিতে বলল। কেন কিডন্যাপ করে এনেছো? টাকা চাইলে পাবে না, আর আমায় মারতে চাইলে সেটাও পারবে না। আগুন নিয়ে খেলছো, বুঝলে? বলি বাঁকা হাসলো দীপ্ত। সবাই খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। এর এত কনফিডেন্স! কিডন্যাপ করে আনা হয়েছে তবুও কোনো হেলদোলি নেই। আমাদের শুধু ধরে আনতে বলা হয়েছে, কারণটা তো বসই জানে। তা কোথায় তোমাদের বস? কখন আসবে? চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ফোন দিয়ে তো সেটাই জানাবে। বরাবরের মতো শু এর গটগট শব্দ আসতেই সবাই জড়সড় হয়ে জড়িয়ে দাঁড়ালো। একজন দীপ্তকে সাবধান করে দিতে বলল, শুনো, বস যা জিজ্ঞেস করবে ঠিকঠাক উত্তর দেবে। উনি কিন্তু অনেক ভয়ঙ্কর এবং হিংস্র, অত্যাচার শুরু করলে সহ্য করতে পারবে না। দীপ্ত হেসে বলল, আচ্ছা, মনে থাকবে। কালো হুডি পরা ব্যক্তিটা দরজা ভেদ করে ভেতরে এসে সবার দিকে এক পলক তাকালো। আজ তার চোখে রাগী ভাব থাকলেও বরাবরের মতো হিংস্রতা নেই। কিন্তু ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা হজম হচ্ছে না। ওকে কেন কিডন্যাপ করে আনলো সেটা বুঝতে পারছে না। একজন এগিয়ে এসে বলল, বস খাবার দিতে চেয়েছিলাম, কিন্তু তেমন আগ্রহ দেখালো না। কালো মাস্ক ভেদ করে ঝাঁঝালো মেয়েলি কণ্ঠে ভেসে এলো, কি বস বস করছো? আর আগ্রহ না দেখালে খাবার দিবে না? আমি তোমাদের বলেছি খাবার দিতে? ওনার কাছে জিজ্ঞেস করতে বলিনি? সবাই মুখ কাচুমুচু করা শুরু করলো। বেশ অবাক হয়েছে। আসলে বস, এই প্রথম দেখলাম কাউকে এখানে আনার পর খাবার দিতে বললেন, আবার কথা বলছেন সামনাসামনি। আগে তো শুধু ইশারায় দিতেন। সে রাগী গলায় বলল, তোমাদের এত বুঝতে বলেছি আমি, নিজ নিজ কাজ করো। বলেই সামনে তাকিয়ে দেখলো দীপ্ত হাসি মুখে তাকিয়ে আছে। ওর অনেক অবাক লাগছে, আবার রাগও হচ্ছে। ভয় না পেয়ে এভাবে হাসছে কেন ছেলেটা? সবার দিকে তাকিয়ে ইশারা করতেই সবাই ঘর থেকে চলে গেল। সাথে সাথেই সে মাথা থেকে হুডির ক্যাপটা নামিয়ে দেয়, আর ঝকঝকে কালো সিল্কি চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ে। মুখ থেকে মাস্কটা সরাতেই দীপ্ত ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও এসে দিয়ে বলল, দেখতে কিন্তু অস্থির লাগছে তোমায়, মিস অর্নিকা আনহার। বরাবরের মতো এবারও কয়েকশো ভোল্টের ক্রাশ খেলাম। অর্নি দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, আপনি প্রচুর বার বেড়েছেন। আপনার সাহস থেকে আমি সবসময় অবাক হয়েছি। ছেলে হয়ে আমার সাথে এত ঘেঁষাঘেঁষি করার সাহস কোত্থেকে পান আপনি? আপনি জানেন না আমি ঠিক কি কি করতে পারি। আমার এই 2 হাত দ্বারা সব সম্ভব। দীপ্ত শীতল কণ্ঠে বলল, ভালোবাসা সম্ভব? অর্নি ভ্রুকুচকে দীপ্তের দিকে তাকিয়ে বলল, আর্নিকা আনহার শুধু ধ্বংস করতে জানে। এসব প্রেম ভালোবাসার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই। পৃথিবীতে সবকিছু শাশ্বত নয়, সবই নশ্বর। এখানে শুধু ধোঁকাবাজির খেলা চলে, প্রতারণার খেলা চলে।
আমার কাছে ভালোবাসা আশা করা আর দিনের আকাশে তারা আশা করা একই কথা। আমি অনেক খারাপ একটা মানুষ, নিজের হাতে অনেক মানুষের রক্ত ঝরিয়েছি, অনেক অত্যাচার চালিয়েছি। কেউ আমার মতো মেয়েকে ডিজার্ভ করে না, আর আপনি তো একদমই না। দীপ্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যেমনই হও না কেন, কোনো অন্যায় নিশ্চয়ই করনি। অর্নি চোখ মুখ শক্ত করে বলল, আমি কি করেছি না করেছি সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। আমার এখানে এসে এটা নিশ্চয় দেখেছেন যে সবাই আমাকে ভয় পায়। আমি একটা বিগড়ে যাওয়া মেয়ে, ড্রিঙ্ক করি, রক্তারক্তি করি, তাই আমার থেকে দূরে থাকবেন। আপনাকে প্রথম দেখে আমি বুঝেছিলাম আপনি আমার থেকে এরকম কিছুই আশা করবেন, তাই বলে রাখলাম আমার জীবনে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিয়ে আর সম্পর্ক এইসবের কোনো জায়গা নেই। দীপ্ত জানতো যে এমন কিছু একটাই হবে। অন্তিকে ঠকতে দেখে অর্নির মনেও সম্পর্ক তৈরির প্রতির একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে। তাহলে কি অর্নি ওকে কখনোই ভালোবাসতে পারবে না? দীপ্ত অনেকটা ডিসপারেট হয়ে বলল, অর্নি, তুমি শুধু একটা সম্পর্ককে ভিত্তি করে কোনো কনফিউশন দাঁড় করিয়ে দিতে পারো না। এটা ঠিক, অনেকে ভালোবেসে প্রতারিত হয়, তার মানে এটা নয় যে তুমিও ঠকবে। কোনো ব্যাখ্যা চাই না আমি, আমাকে বোঝাতে আসবেন না। আপনাকে শুধু এতটুকুই বলার যে আমাকে নিয়ে আর ভাববেন না, আমার লাইফে নাক গলাবেন না। দীপ্তের চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। কয়েকটি চোখ ঝাপটিয়ে অনেকটা ভাঙা গলায় বলল, জীবনকে একবারের জন্য হলেও সুযোগ দিতে হয় অর্নি। তুমি জাস্ট একটাবার আমায় সুযোগ দাও। আমি তোমায় কোনো রিলেশনশিপে যেতে বলছি না, বৈধভাবে একটা সম্পর্ক দাঁড় করাতে চাইছি। এখনই এসব চাইনি, কিন্তু পরিস্থিতি যেহেতু এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, তাই বলতেই হলো। যদি তোমার কখনো মনে হয় যে তুমি আমার সাথে থাকতে পারবে না, তাহলে আমি তোমায় আটকাবো না, ডিভোর্স নিয়ে নেব, কিন্তু তবুও একটাবার। অর্নি হাত দিয়ে ওকে থামিয়ে বলল, আমি এত কিছু শুনতে বা জানতে চাইনি। আমার কাছে কখনো এই ধরনের দাবি নিয়ে আসবেন না। এইসব আশা বারবারই আপনাকে হতাশা করবে। সম্পর্কে জাস্ট ঘৃণা করি আমি, ভালোবাসা নামক অনুভূতিটাকেও ঘৃণা করি আমি। দীপ্ত ও শেষের কথাটা শুনে চোয়াল শক্ত করে ফেলল। তার মানে দীপ্তের অনুভূতিকেও অর্নি ঘৃণা করে। ওর 10 বছর ধরে যত্নে রাখা ভালোবাসাটাকে অর্নি অসম্মান করেছে। তাই শক্ত কণ্ঠে বলল, বড্ড বড় ভুল করলে অর্নি, বড্ড বড়। এর জন্য অনেক পস্তাতে হবে তোমায়, অনেক আফসোস করতে হবে, কিন্তু তখন আর সময় থাকবে না, অনেক দেরি হয়ে যাবে তখন। অর্নি দীপ্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে কটকট পা ফেলে বেরিয়ে গেল। তোদের অন্তির বাড়িতে পাঠিয়েছি অর্নি ও ওর বাবা মায়ের সব খবরাখবর আমাদের দেওয়ার জন্য, আর তুই ওখানে বসে বসে অর্নির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ইরহাম অবাক হয়ে বলল, তোদেরকে তো জানাচ্ছি সব রূপক, তাও তুই আমার এসব বলছিস? রূপক রাগী স্বরে বলল, জানালেও তুই অর্নির দিকে বেশি নজর দিবি না। ইরহাম চোখ বড় বড় করে বলল, কেন, তোর কি ওকে পছন্দ না? কি? আরে না, আমার এত শখ নেই ওকে পছন্দ করার। বাবা বলছে অন্যই নাকি আমাদের সব সিক্রেট অ্যাসিস্ট্যান্টদের গায়েব করেছে। ইরহাম চোখ বড় বড় করে বলল, কি? অনেক মার্ডার? তোরা কিভাবে জানলি? আমি তো জাস্ট বলেছিলাম ও প্রতি রাতে কালো হুডি পরে কোথায় যেন যায়। সেটা তো জেনেই তো খবর লাগিয়ে শুনলাম অন্যের নিজস্ব ডেরা আছে, আরও সেইখানে হাজার মানুষ নিয়ে গ্যাং বানিয়েছে। ইরহাম একটা শুকনো ঢোক গিলে বলল, তোরা কি তাহলে সামনেই শুক্রবারে পিটিতে আসছিস? রূপক হতাশ গলায় বলল, ইয়া, ড্যাড আসবেই, কোনো কথা শুনছে না আমার। আচ্ছা তাহলে সাবধানে আসিস। বলেই ফোন কেটে দিল। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে অনি এসব কথা শুনে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! রূপকের সাথে সাথে তোদেরও দিন শেষ। দীপ্ত হঠাৎ করেই অস্ট্রেলিয়া চলে যাবে শুনে পরিবারের সবাই বেশ ভালোই অবাক হয়েছে। শাহরিয়ার আহমেদ থমথমে গলায় বললেন, মাত্র 2 বছর হলো তুমি অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরলে, এখন আবার চলে যাওয়ার মানে কি? মিসেস দিয়া বললেন, কাল সন্ধ্যার পর থেকে তুই উধাও হয়ে গেলি, ফোনেও পাওয়া যাচ্ছিল না, তাই আজ সারাদিন তোর কোনো খবর পাইনি।
সারাদিন পর এখন ফিরে বলছিস তুই অস্ট্রেলিয়া চলে যাবি? দীপ্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাজে আটকে গিয়েছিলাম, তাই ফিরতে দেরি হয়েছে, আর ফোনের চার্জ ছিল না। তৃপ্তি ঠোঁট উল্টিয়ে বলল, দেখো ভাইয়া, তোর দেশ ছেড়ে চলে যাওয়া কোনো মানেই হয় না এখন। বাবা এই বয়সে ব্যবসা সামলাবে কিভাবে? আমি সামলাবো। মাঝে মাঝে শুধু ভাইয়া বা বাবা গিয়ে সবটা চেক করে এলেই চলবে। সবাই হাজার বুঝেও কোনো কাজ হয়নি। দীপ্তর সিদ্ধান্ত অটল। কেউ কোনো কিছু না বুঝতে পারলেও শুভ্র ব্যাপারটা একটু হলেও আজ করতে পেরেছে। তাই দীপ্তের পিছু পিছু ওর ঘরে গিয়ে দেখলো দীপ্ত এক দৃষ্টিতে দেওয়ালে বাঁধানো অর্ণির বিশাল ছবিটার দিকে তাকিয়ে আছে। শুভ্র ওর কাছে হাত রাখতেই দীপ্ত স্বগতিক্ত কণ্ঠে বলল, তুমিও অন্তত আমায় জোর করো না ভাইয়া। আমি যখন একবার বলে দিয়েছি, ব্যাস বলে দিয়েছি। কিন্তু কি হয়েছে সেটা বলবি তো? অর্ণি কি বলেছে তোকে? দীপ্ত ধরা গলায় বলল, যা বলার তাই বলেছে। আমি জানতাম ও এমনটাই বলবে, ওর তো এটা বলাটাই স্বাভাবিক। কিন্তু ও এমন একটা কথা বলেছে ভাইয়া, আমি হাজার চাইলেও মনকে মানাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমার। শুভ্র দীপ্ত কথা শুনতে বুঝতে পারছে যে ও কাঁদছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বললেই পারতি যে তুই সেই দীপ্ত। এটা লুকিয়ে রেখেছিস কেন সেটাই বুঝতে পারছি না। এতে তো তুই কষ্টটা বেশি পাচ্ছিস। বলে কি লাভ হতো? ও কি আমায় মেনে নিত? আমি তো জানিই না যে ও 10 বছর আগে আমায় ভালোবাসতো কি না। আর তাছাড়া ওর কাছে এসব আশা করাটা বোকামি ছিল আমার। এজন্য আমি নিজেই কষ্ট পাচ্ছি। আমার কিছুই বলার নেই, শুধু একটা কথাই বলবো যে তোর জীবনে অন্যি ছাড়াও আমরা আছি, একটা পরিবার আছে, তাদের অন্তত ভাব। বাবার জন্য হলেও আমাকে বাঁচতে হবে ভাইয়া। এখানে অন্যের কাছাকাছি থাকলে সেটা সম্ভব না। ওর থেকে ডিস্টেন্স বজায় রেখে চলা, ইগনোর করা, এসব আমার দ্বারা সম্ভব নয়। প্রতিটা মুহূর্ত বিষাক্ত লাগছে আমার। শুভ্র হতাশ হয়ে চলে গেল। তার ভাইটা অনেক বেশি কষ্ট পেয়েছে, যার জন্য এতে কিছু করলো, শেষকে গিয়ে তাকেই কষ্ট দিল। এটাকেই বলে বাস্তবতা। বার্লিন থেকে নিজের প্রাইভেট ফ্লাইট দিয়ে ডিরেক্ট বাংলাদেশে এসে ল্যান্ডিং করলেন রুদ্র, আহনাফ ও রূপক। এখন প্রায় রাত 8টা বাজে। এদের দুজনকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছে ইরহাম। দেশে ফিরে নিজের বাংলাতেই উঠতে পারতেন রুদ্র, আহনাফ, কিন্তু প্রাণের ভয়ে এখন একটা হোটেলে উঠবেন। ইরহামকে সেটা জানাতেই ও বলল, সমস্যা নেই আঙ্কেল, বেশ নিরিবিলি জায়গার একটা হোটেলে নিয়ে যাব। আপনাদের সেখানে কেউই আপনাদের খুঁজে পাবে না। বলেই ওদেরকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে স্টার্ট দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টা টানা ড্রাইভিং এর পর গাড়ি এসে থামলো একটা পুরনো বাংলোর সামনে। রূপক ভ্রুকুচকে বলল, এটা কোথায় নিয়ে এলি বলতো? ইরহাম হেসে বলল, এটাই তো সেই জায়গা যেখানে তোরা এখন থেকে থাকবি। জায়গাটা বেশ নিরিবিলি না? রুদ্র, আহনাফ বললেন, জায়গা যেমন হোক, বাড়িটা অনেক পুরনো, আর এর ভিতরে মানুষ থাকবে কিভাবে? আরে আঙ্কেল, বাইরের অবস্থা দেখে ভিতরের পরিস্থিতি যাচাই করছেন কেন? চলুন ভিতরে গেলেই বুঝবেন এটা থাকার যোগ্য নাকি। ইরহামের কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও ভিতরে ঢুকলেন রুদ্র, আহনাফ ও রূপক। ওরা প্রবেশ করার সাথে সাথে মেইন ডোর বন্ধ হয়ে গেল। রূপক পিছনে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, ওই দরজা বন্ধ হয়ে গেল কেন? এটা কখন খুলবে? ইরহাম বাঁকা হেসে বলল, এটা এখন আর খুলবে না। আশেপাশে তাকিয়ে দেখ, তোরা এখন বন্দি। রুদ্র, আহনাফ ও রূপক আশেপাশে চোখ বুলিয়ে দেখল তাদেরকে চারিদিকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য কালো পোশাক পরিহিত গার্ড। রুদ্র, আহনাফ রাগী গলায় বললেন, এসবের মানে কি? মানে এইটাই যে আপনাদের খেলা শেষ আর অর্ণিকা আনহারের খেলা শুরু। রুদ্র, আহনাফ ও রূপক চোখ বড় বড় করে সমস্বরে বলে উঠল, অর্ণি? ইয়েস। এই তোমরা এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ওনাদের আপ্যায়ন করো। আমি অর্ণিকে ফোন দিয়ে আসতে বলছি। রূপক রেগে মেগে বলল, তার মানে তুই অন্যের সাথে হাত মিলিয়ে আমাদের সাথে প্রতারণা করেছিস? কাজটা ঠিক করলি না ইমরান। ইরহাম ঘর কাঁপানো হাসি দিয়ে বলল, ইয়া, আই নো দ্যাট অ্যাজ ওয়েল। তোদের সাথে বিট্রে করেছি নিজের বিবেকের তাড়নায়। এখন সেটা ঠিক না বেঠিক তা তো জাজ করতে হবে না। রূপক ভ্রুকুচকে বলল, বিবেকের তাড়নায়? তোমাদের কথা মতোই তো এই দেশে এসেছিলাম। সব গোপন তথ্য জানার জন্য মাথা খাটাতে হয়েছে অনেক,
কিন্তু সেই দিন যখন তুই বললি না যে তোদের লোকদেরকে আমি গায়েব করে দিয়েছি, তখন আমার মাথায় একটা জিনিস এলো, আমাকেই মার্ডার করবে কেন? ওয়াই? হতে পারে প্রচণ্ড রাগী, কিন্তু পার্সোনালিটি দেখে আমার কখনোই মনে হয়নি যে কোনো ক্রাইম করতে পারি। তখন ব্রেইনটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে কাজে লাগালাম। ফ্ল্যাশব্যাক। রূপকের সাথে কথা বলার সময় অর্ণি সব শুনে ফেললেও ইরহাম সেটা জানতো না। ওর মাথায় শুধু এটাই ঘুরছিল যে ওকে আসল ঘটনাটা জানতে হবে। অর্ণিকে দেখে ওর মনে হয় না যে অর্ণি কোনো অন্যায় করবে, তাহলে রূপকের সাথে ওর কি এমন শত্রুতা? এসব ভেবেই ইরহাম অর্ণির স্টাডি রুমে গেল, কারণ অর্ণি বাসায় যতক্ষণ থাকে ওই স্টাডি রুমেই পড়ে থাকে। রুমে ঢুকতেই দেখলো যে অর্ণি টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে, সামনে 3-4টা বিয়ারের বোতল। অর্ণি যে ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে গেছে সেটা আর বোঝার বাকি নেই। ইরহাম একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ণির অপোজিটের চেয়ারে বসতে দেখলো অর্ণির মাথার নিচে একটা ডায়েরি। ইরহাম সেটা টেনে নিজের হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো। পুরো ডায়েরি জুড়েই আপি এটা করতো সেটা করতো, তৃপ্তি এমন ছিল, রূপকের প্রতি ওর রাগ, এসব লেখা ছিল। পুরো ডায়েরি ঘেটে ইরহাম এটা বুঝতে পারলো যে অন্তির মৃত্যুর পিছনে রূপকই দায়ী। ওইটা নর্মাল ডেথ ছিল না, বরং প্রি প্ল্যান মার্ডার ছিল। কিন্তু দীপ্তকে ইরহাম চিনতে পারেনি, তবে এটা বুঝতে পেরেছে দীপ্ত অর্ণির খুব প্রিয় একটা মানুষ ছিল, যে 10 বছর আগেই অ্যাব্রোড চলে গেছে। এরপর দুজন প্রিয় মানুষ হারানোর পর অর্ণির এমন পরিবর্তন অস্বাভাবিক নয়, ওর একাকিত্বই ওকে বিগড়ে দিয়েছে। ইরহাম ডায়েরিটা রেখে অর্ণিকে ডাকতে লাগলো। অর্ণি পিটপিট করে চোখ খুলে তাকাতেই ঢুলতে লাগলো। ইরহাম বুঝেছে যে নেশা এখনো কাটেনি। একজন সার্ভেন্টকে ডেকে বলে টক জাতীয় কিছু দিয়ে শরবত বানিয়ে আনতে, সেটা খেয়েই অর্ণি আবারও ঘুমিয়ে পড়ে। দুপুরের দিকে অর্ণির ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে সামনে তাকাতেই দেখলো ইরহাম বসে আছে। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? আপনি জানেন না অন্তির মার্ডারের পেছনে কি রূপকের হাত ছিল? অর্ণি এমন কথা শুনে ভ্রুকুচকে ইরহামের দিকে তাকালো, শক্ত গলায় বলল, জানি না। ইরহাম উত্তেজিত হয়ে বলল, মিথ্যা বলো না অন্নি, সেটা তো তোমারই ক্ষতি। রূপক আমার বন্ধু। জার্মানিতে আমি রিসার্চের জন্য যাওয়ার পর ওর সাথে আমার পরিচয় হয়। তখন কথার ফাঁকে আমি জানতে পারি ওর সাথে তৌহিদ আঙ্কেলের বড় মেয়ের বিয়ে হয়েছিল। এতে সম্পর্কটা আরো গভীর হয়, তবে আসল ঘটনা জানতাম না, ইভেন এখনো জানি না। আমি বাংলাদেশ আসছি শুনেই ও আমায় ফোন দিয়ে বলল তোমাদের বাড়িতে উঠতে আর তোমার ব্যাপারে ডেটা কালেক্ট করতে। আমিও তাই করছিলাম, কিন্তু কালকেও ও আমায় বলল যে তুমি নাকি ওদের সব লোকজনদের গায়েব করেছো। আমার তখনই খটকা লাগলো যে আমি ঠিক করছি নাকি ভুল। অর্ণি হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, যাক, কমন সেন্স তাকে খাটিয়েছেন, এটাই অনেক। আমি আবারও ভাবলাম আপনিও ধোঁকাবাজ। যাকে দেখি তাকেই বেস্টরার বলে মনে হয়। ইরহাম হাসলো। মেয়েটার মন থেকে বিশ্বাস নামক জিনিসটাই উঠে গেছে। বলল, আমার বিশ্বাস করতে হবে না, জাস্ট আসল সত্যিটা জানলেই হবে। অর্ণি ভাবলেশীন ভাবে বুকশেলফের পাশে থাকা আলমারি থেকে একটা সিডি বের করে সে ল্যাপটপে ইনস্টার্ট করলো। একটা ভিডিও প্লে করে সেটা ইরহামকে দেখতে ইশারা করলো। এটা অন্তির মৃত্যুর আগ মুহূর্তে সেই ভিডিওটা দেখে ইরহামের চোখে পানি টলমল করছে, কিন্তু অর্ণির তেমন কোনো রিয়াকশন নেই। শক্ত মুখে সামনের দিকে তাকিয়ে আছে, কাঁপা কাঁপা গলায় বলল, রূপক কেন করলো এমন? উনি ওদের বাড়ি থেকে পালিয়েছিল কেন? অর্ণি নিজের ফোন থেকে একটা ছবি বের করে ইরহামের হাতে ধরিয়ে দিল। ছবিটার একটা পৃষ্ঠার উপরে কিছু লেখা। ইরহাম জুম করে সেটা দেখতে লাগলো। এটা সেই লেখা যেটা অর্ণি মাঝে মাঝে স্বপ্নে দেখে। যেদিন রূপকের আসল রূপ অন্তি জানতে পেরেছিল, সেদিনই একটা ডায়েরিতে সবটা লিখে রেখে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল শুধুমাত্র নিজের অনাগত সন্তানকে বাঁচানোর জন্য। রূপক দেশ ছেড়ে চলে যাওয়ার পর অর্ণি তাদের ঘরে তল্লাশি চালিয়ে সেই ডায়েরিটা পেয়েছিল আর জানতে পেরেছিল আসল ঘটনাটা। ইরহাম স্তব্ধ হয়ে বলল, রূপক এতটা নিচ্ছি সেম অন দিস কাইন্ড অফ গাই। তবে তোমার হাতে ওর বিরুদ্ধে এত প্রমাণ থাকতে তুমি আইনি ব্যবস্থা নিচ্ছ না কেন? অর্ণি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মানসিক শান্তি দরকার মিস্টার, আর ওকে নিজের হাতে শাস্তি দিলে সেটা পাওয়া সম্ভব। ওর লোকগুলোকে তো হাজার টর্চার করেও মুখ খোলাতে পারেনি, কারণ রূপক এতটাই অমানুষ যে এদেরকে ব্ল্যাকমেল করে রেখেছে। ওদের মুখ খুললেই নাকি ওদের পরিবারকে ধ্বংস করে দিবে।
তাই ওরা আমার আন্ডারেই পড়ে আছে। ইরহাম অবাক হয়ে বলল, কি, তুমি ওদের মারোনি? মেরেছি, বাট খুন করিনি। আর কি, বেঁচে আছে সব কয়টাই। ইরহাম তৃপ্তির হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি অন্যায় কিছু করতেই পারো না, বাট একটা বিষয় কি জানো? অর্ণি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ইরহাম বলল, রূপকের চেয়েও ওর বাবা বেশি দোষী। উনি সব প্ল্যানের মাস্টার মাইন্ড। অ্যাজ ফর অ্যাজ আই এজিউম, রূপকের নিজের মুখের কথা এটা। এসব লোকজন লাগিয়ে ব্ল্যাক মার্কেটিং ওর বাবাই করে, আর অন্তিকে বিয়ে করেছে ওর বাবার কথা শুনে। অর্ণি অবাক হয়ে তাকালো। তার মানে রুদ্র আনাফ ইজ দ্য মেইন কালপ্রিট। রূপক দাঁত কিরবির করে ইরহামের দিকে তাকিয়ে আছে। রুদ্র আহনাফ নিজের বোকামোর জন্য ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ছেন। ইরহামের দিকে ক্রোধ দৃষ্টিতে তাকাতেই অর্ণি শান্ত সুরে বলল, এই যে মিস্টার রুদ্র আনাফ চৌধুরী, ওর দিকে ওভাবে তাকিয়ে চোখ দিয়ে ভস্য করার চেষ্টা কেন করছেন? কোনো লাভ হবে না। হাত পা বেঁধে রেখেছি, যে কোনো সময় চোখ দুটো বেঁধে দিতে পারি। ইরহাম অবাক হয়ে অর্ণিকে দেখছে। এই মেয়ে কখনো এত শান্ত হয়ে কিভাবে আছে? ও তো ভেবেছিল অর্ণি রেগে এদের উপর রোলার চালাবে, কিন্তু এখন নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে। আমার বোন অন্তিকা আপনাকে কোন দিক দিয়ে কম ভালোবাসা দিয়েছিল রূপক? আপনার সব শর্ত মেনে ঘর কোনো হয়ে থাকতো। আমার বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছিলেন আপনি, ও সেটাও মেনে নিয়েছিল। ও ভেবেছিল আপনি ওকে নিয়ে ইনসিকিউর ফিল করেন, তাই একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠার চেষ্টা তো কম করেনি। কিন্তু আপনি ঘরে বউ রেখে বাইরে অপকর্ম করে বেরিয়েছেন। আপনাকে অন্য মেয়ের সাথে দেখে আমার বোনের মানসিক অবস্থা কেমন হয়েছিল জানেন? সব সত্য জেনে গিয়েছিল বলে আপনি তার সাথে কি নিকৃষ্ট আচরণটাই করেছিলেন। আবার ডিভোর্স, অ্যাবর্শন এইসবের জন্য প্রেশার দিয়েছিলেন, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ওকে। অর্ণির এসব কথা শুনে রূপক বিরক্তি নিয়ে বলল, অন্তিকে বিয়ের কোনো ইচ্ছেই আমার ছিল না। যা করেছি শুধুমাত্র বাবার কথা শুনে করেছি। আমার এত শখ হয়নি কোনো মানুষকে কষ্ট দেওয়ার। অর্ণি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এত পিতৃভক্তি কি আপনার বাবার মনে আমার প্রতি কোনো ইফেক্ট ফেলেছে আদৌ? উনি তো আপনাকে খেলার গুটি হিসেবে ইউজ করেছেন। রূপক ভ্রুকুচকে একবার অর্ণির দিকে তাকিয়ে রুদ্র আহনাফের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। অর্ণি বলল, বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। একটু নিজের মাথাটা খাটালেই বুঝতে পারবেন সবটা। আমার বোনকে বিয়ে করার প্রস্তাবটা আপনি দিয়েছিলেন, উনি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলেন। বিয়ের পর ওকে আমাদের থেকে আপনি আলাদা করেছেন, প্রেশারগুলো আপনি দিয়েছেন। আপিও সব দোষ আপনাকেই দিয়ে গেছে। আপনার বাবা ওর সাথে মিষ্টি কথা বলে ব্রেন ওয়াশ করতেন, তাই মৃত্যুর আগেও আপনি শুধু আপনার নামটাই লিখে রেখে গেছেন, যেন সব দোষ আপনার ঘাড়েই পড়ে আর উনি সেফ থাকেন। আমিও এতদিন এটাই জানতাম আপনি একমাত্র খুনি ছিলেন, কিন্তু না, পিছন থেকে আপনার বাবা নাড়িয়েছেন আর আপনাকে ইউজ করে। রূপক স্তব্ধ হয়ে রুদ্র আহনাফের দিকে তাকালো। দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে তার। অর্ণি রহস্যময় হাসি দিয়ে বলল, অবাক হবেন না, আসল সত্যিটা তো এখনো জানা বাকি। আর সেটা হলো আপনার মাকেও আপনার বাবাই মার্ডার করেছে, শুধু ওনার মাত্র স্মাগলিংয়ের জন্য বিজনেসে বাধা হয়ে দাঁড়িয়েছিল আপনার মাথায়। রূপক রাগী স্বরে বলল, এর জন্যই মায়ের সাডেন ডেটের জন্য কোনো অ্যাকশন নেওনি তুমি? ছি বাবা ছি, তোমার এত বিশ্বাস করতাম আমি, তোমার সব কথা শুনতাম, হোক সেটা ঠিক নয়তো বেঠিক। আর তুমি, তোমার কাছে তো আমাদের কোনো গুরুত্বই নেই। এতটা জঘন্য তুমি? হ্যাঁ হ্যাঁ, সবটা আমি করেছি। আমার কাছে টাকাটাই সবচেয়ে বড়, তোমাদের কোনো মূল্য নেই। এই জন্য অন্তিকাকে বউ করে এনেছিলাম শুধুমাত্র তহিদ আনহারের ব্যবসাটা নিজের করে নেওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি বলেই ওকে ছেড়ে দিতে বলেছিলাম। কিন্তু মেয়েটা মাঝরাতে পালিয়ে গেল। তহিদ আনহার এইসব জানলে রূপকে আস্তে রাখবে না, সাথে আমাকেও। এই জন্যই। অর্ণি হুঙ্কার দিয়ে বলল, এই জন্য ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন, তাই না? সাথে ওর অনাগত সন্তানকেও। আপনি হয়তো আপনার আপন কেউ না, কিন্তু ওই বাচ্চাটা, ও তো আপনাদেরই রক্ত। একটু মায়া লাগলো না
বিবেক বলতে কি কিছুই নেই আপনাদের? অর্ণির চিৎকারে কেঁপে ওঠে সবাই। রূপক মাথা নিচু করে বসে আছে। অন্তিকে ও ঠকিয়েছিল, কিন্তু আজ নিজের বাবার কাজেই মারাত্মকভাবে ঠকে গেল। হয়তো এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার, সেটা রূপক আজ হারে হারে টের পাচ্ছে। অর্ণি নিজের অ্যাকশন নিতে যাবে, এমন সময় ওর ফোন বেজে ওঠে। অর্ণি ভ্রুকুচকে ফোনটা বের করলো। ওর আসল নাম্বারের সিম কার্ডটা তো বাসায় রেখে এসছে। ইনসার্টেড সিমের নাম্বারটা শুধু আসিফ, ঈশা আর গ্যাংয়ের কয়েকজন জানে, কিন্তু ওরা তো এখানেই আছে। তাহলে ফোন দিল কে, আর নাম্বারই বা পেল কিভাবে? অর্ণি কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ওদেরকে নিজের হাতে মেরো না প্লিজ। আমি চাই না তোমার হাতে ওদের রক্ত লাগুক। আমার কোনো রিয়েক্টই তুমি রাখোনি। আমার কোনো গুরুত্ব হয়তো তোমার কাছে নেই, কিন্তু এই কথাটা অন্তত শোনো। ধরে নাও এটা তোমার কাছে করা আমার শেষ আবদার। অর্ণি অবাক হয়ে বলল, কি সব বলছেন? কে আপনি? ভুলে গেছো আমায়? জানি, তবুও কথাটা রাখো। ওদেরকে আইনের হাতে তুলে দাও। সর্বোচ্চ শাস্তি আমি নিশ্চিত করব। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, ওদেরকে তো আমিই মারবো। সবচেয়ে কঠিন মৃত্যু আমি দিব ওদের। ওপাশ থেকে হতাশ সুরে বলল, ওকে, আমি ফোর্স পাঠিয়ে দিচ্ছি তোমার বাংলোয়। তুমি আমার কথা শুনবে না সেটা আমি আগেই জানতাম। বলেই ফোন কেটে দিল। অর্ণি হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতেই একদল পুলিশ ফোর্স ভিতরে ঢুকে চারপাশ ঘিরে ধরে। অর্ণিকে উদ্দেশ্য করে বলল, আমাদের পাঠানো হয়েছে রুদ্র আহনাদ চৌধুরী আর রূপক চৌধুরী নামে দুজনকে নিয়ে যাওয়ার জন্য। অর্ণি ভ্রুকুচকে বলল, আপনাদের এখানে পাঠালো কে? সেটা তো বলতে পারবো না ম্যাম, আপনাকে বলার পারমিশন নেই। অর্ণি রাগী গলায় বলল, মানে কি? আমি ওদের নিয়ে যেতে দেব না। কিছু করার নেই ম্যাম, ওদেরকে আমরা নিয়ে যাবই। আপনি জেদ করলে জোর করার অর্ডারও আমাদের দেওয়া নেই। পুলিশ ফোর্স রুদ্র আহনাব ও রূপককে নিয়ে চলে গেল। অর্ণি কিছুই করতে পারল না। যাওয়ার আগে রূপক অসহায় দৃষ্টিতে অর্ণিকে বলেছিল, আমি জানি আমার করার অন্যায় কোনো ক্ষমা হয় না, আমি ক্ষমা চাইবেও না। যার সাথে অন্যায় করলাম তাকে তো নিজ হাতেই শেষ করে দিয়েছি। তুমি অন্তির খুব আদরের একজন মানুষ ছিলে। ও আমার যতটা ভালোবাসতো তোমাকেও ততটাই ভালোবাসতো, তাই তোমাকে বলতে যাচ্ছে। এরপর আর সুযোগ নাও হতে পারে। আমি সত্যিই আমার করা কাজের জন্য অনেক অনুতপ্ত। তোমার হাতে মৃত্যু হলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু সেটাও আমার কপালে নেই। অর্ণি তাচ্ছিল্য মুখে ঘুরিয়ে বলেছিল, আপনাকে তেমন কোনো কষ্ট দেওয়া আমার দ্বারা সম্ভব হতো না, কারণ আপনি কষ্ট পেলে আপুও অনেক কষ্ট পেত। আপনার কোনো আঘাতও সহ্য করতে পারবে না। ও কতটা ভালোবাসতো আপনাকে সেটা কল্পনাও করতে পারবেন না। শুধু আফসোস একটাই, আপনি সেটার যোগ্য ছিলেন না কখনোই। রূপক একটা কান্না মাখা হাসি দিয়ে পুলিশের সাথে চলে গেল। বারবার অন্তিকার হাসি মাখা মুখটা চোখের সামনে ভাসছে। আজ নিজের ওপরেই ঘৃণা লাগছে তার। কতটা জঘন্য সে। ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যি আজ তোমাকে দেওয়া কষ্টগুলো আমার আঘাত করছে। অন্তি, আমায় কেন ভালোবেসেছিলে তুমি? ওয়াই? অর্ণি হাতে থাকা রিভলভারটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মেরে দুই হাত দিয়ে নিজের মাথার চুল আঁকড়ে ধরল। ইরহামের মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। সে কিছুই বুঝতে পারছে না। পুলিশ এখানে কোত্থেকে এলো, ওদের নিয়ে কেন গেল? এমন হাজারো প্রশ্ন ভিড় করেছে ওর মস্তিষ্কে। অর্ণির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, অর্ণি শান্ত হও, এখানে আমাদের কারো কিছু করার নেই, তবু মাথা ঠান্ডা করো। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, কিভাবে মাথা ঠান্ডা করবো আমি? আমার সব প্ল্যান স্পয়েলড হয়ে গেল ওই ইরহাম কেন এমনটা হলো? ইরহাম কিছু একটা ভেবে বলল, তোমার যে কিছুক্ষণ আগে একটা কল এলো, কে ছিল সেটা? অর্ণির হঠাৎ মনে পড়ল কলটার কথা। এতক্ষণে মাথা গরম থাকায় ভরে গিয়েছিল। দ্রুত ফোন বের করে নাম্বারটা দেখে বলল, এটা কোনো বিদেশি নাম্বার বলে মনে হচ্ছে, বাট কে কল দিল? কে জানে আজকের প্ল্যানিং সম্পর্কে? কি বলছিল ফোনে? অর্ণি কলের ভয়েস রেকর্ডিংটা চালু করে ইরহামকে শুনতে বলল।
দ্বিতীয়বার সবটা শুনে অনির ভ্রু আপনা আপনি কুচকে গেল। বিড়বিড় করে বলল, তাশরিফ শাহরিয়ার তৃপ্ত? ইরহাম অবাক হয়ে বলল, কার কথা বলি? মিস্টার তশরিফ শাহরিয়ার? অনি বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ, কথা শুনে তো মনে হচ্ছে উনি কলটা দিয়েছেন। ইরহাম হতবাক হয়ে বলল, কিন্তু উনি তোমায় কেন কলকে দিতে যাবেন? ওনার সাথে এসবের কি সম্পর্ক? উনি কিভাবে এত কিছু জানবেন? অনি ভ্রু কুচকে বলল, তুমি চেনো ওনাকে? চেনাটা তো অস্বাভাবিক কিছু না। ওনার নামের অনেক আর্টিকেল পড়েছি। নিউ ইয়র্কের একটা বিজনেস ফেস্টেও উনি আর ওনার ভাই শুভ্রকে দেখেছিলাম, কথাও হয়েছিল। শুভ্রের নাম শুনে অনি চমকে ওঠে। এই দৃপ্তের ভাইয়ের নাম শুভ্র হলে এটাই তো সেই দৃপ্ত, তার মানে ওই সেই দৃপ্ত। অনি কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 বললে তুমি? শুভ্র? হ্যাঁ, তশরিফ শাহরিয়ার দৃপ্ত আর তসফিন শাহরিয়ার শুভ্র, এরা তো ভাই। তুমি জানো না? অনি ধপ করে ফ্লোরে বসে পড়ল, অসহায় স্বরে বলল, ওর কথা রেখেছে, ফিরে এসেছে আমার কাছে, আমি ওকে আবার দূরে ঠেলে দিলাম। ইরহাম হতভম্ব হয়ে অনির দিকে তাকিয়ে আছে। এই প্রথম এইভাবে কথা বলতে দেখল সে। মুখোমুখি চেয়ারে বসে আছে অনি আর শুভ্র। অনির পাশে ইরহাম চিন্তিত ভঙ্গিতে ঘন ঘন পলক ফেলছে, আর অনি মনে মনে ইতস্তত করছে। শুভ্র থমথমে গলায় বলল, লিসেন অর্নি, যা বলার একটু তাড়াতাড়ি বলো। তুমি কথা বলবে শুনে আমি একটা সার্জারি ক্যান্সেল করে এখানে এসেছি, তবে আমায় একবার অফিসে যেতে হবে। হসপিটালে অফিস দুটোই সামলাতে হচ্ছে ইদানিং। অর্নি অবাক হয়ে বলল, দৃপ্ত থাকতে আপনাকে কেন অফিস সামলাতে হবে? শুভ্র চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, দৃপ্ত 1 মাস আগেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছে, তাই রোজ একবার করে অফিসে যেতে হয় আমার। অর্নি স্তব্ধ হয়ে গেল এই কথা শুনে। চোখ দুটো পানিতে টলমল করছে ওর। ধরা গলায় বলল, কেন চলে গেল? ও কি আর ফিরবে না? শুভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তা জেনে তুমি কি করবে? তোমার তো কোনো যায় আসে না ওর কোথাও যাওয়া না যাওয়া নিয়ে। তুমি তো শুধু তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছিলে, সেটা নিতে তো পেরেছই। কিন্তু তোমার কি এটা মনে হয় না রূপকার তোমার কাজটা আসলেই সেম? অর্নি অবাক হয়ে বলল, মানে আবার কি? তোমরা দুজনেই মন ভেঙেছ, এটা কি অন্যায় নয়? ভাইয়া, আমি তখন জানতাম না যে ওই সেই 10 বছর আগে দৃপ্ত। ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি ওকে। চিনতে পারোনি না চেনার চেষ্টা করনি? আর করবেই বা কেন? তুমি তো তখন তোমার জেদ, ইগো এসব ধরে বসেছিলে। নিজের স্বার্থটাই হয়তো তোমার কাছে প্রধান ছিল, এই জন্যই অন্য কোনো দিকে নজর দেওয়ার সময় হয়নি তোমার। অর্নির চোখ এবার পানি ছেড়ে দিল। ইরহাম আর শুভ্র দুজনেই অবাক চোখে তাকালো অর্নির দিকে। এই মেয়েটা যে কাঁদতে জানে সেটা ভেবেই অবাক হচ্ছে তারা। অর্নি ভাঙা গলায় বলল, আসলে দোষটা আমারই ছিল। আমি আবেগ, অনুভূতি, বিশ্বাস এসবের মূল্য দিতে চাইতাম না। এইটাই আমার ভুল ছিল। দৃপ্ত যাওয়ার আগে বলে গেছিল আমাকে আফসোস করতে হবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আমি পাত্তা না দিয়ে চলে এসেছিলাম। ভাবতে পারিনি ওর কথাটা সত্যি হয়ে যাবে, তাও এত তাড়াতাড়ি। অথচ দেরি হয়েই গেল আমার। বলেই মুখে হাত চেপে শব্দ করে কেঁদে দিল অর্নি। শুভ্র ওর মাথায় হাত রেখে বলল, আমি এভাবে বলতে চাইনি অর্নি, তুমি পরিস্থিতির জন্য এমনটা করেছ। অন্তিকার ঘটে যাওয়া ঘটনাটা তোমায় এমনটা করতে বাধ্য করেছে, তবে তোমারও একটা ভাবা উচিত ছিল সবাই এক হয় না। অর্নি নাক টেনে বলল, বাদ দিন সেসব কথা, আসল কথায় আসি। দৃপ্ত সেদিন ফোন দিয়ে রূপকদের পুলিশে দিল কেন? ও জানলো কিভাবে আমার প্ল্যানিং এর কথা? শুভ্র হালকা হেসে বলল, তুমি যা যা করছো সবই দৃপ্তের জানা, আমার জানা। আমি দৃপ্তকে জানাতাম, কিন্তু তুমি তো জানো না যে তোমার ল্যাপটপ আর ফোন হ্যাক করা হয়েছে, যদিও আমিই করেছি। অর্নি অবাক হয়ে বলল, কেন? আসলে অন্তিকার মৃত্যুর সেই সিসি ফুটেজটা কালেক্ট করতে গিয়ে জানতে পারি সেই দিন সিসি ক্যামেরা অন ছিল, কিন্তু ফুটেজটা ডিলিট করে দিয়েছে কেউ। আমি ভেবেছিলাম রূপক ডিলিট করেছে, কিন্তু সেটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে। তখনই আমার মনে হলো যে তুমি এটা করতে পারো।
নেহাত সন্দেহ থেকেই এটা ভেবেছিলাম, সেজন্যই তোমার ফোন আর ল্যাপটপ হ্যাক করাই এবং ডেটাগুলো রেকর্ডিং করা শুরু করি। ভাগ্যবশত দুদিন পরেই তুমি ল্যাপটপে সিসি ইনসার্ট করে ভিডিও প্লে করেছিলে, তাই ভিডিওটা আমার কাছে চলে এসেছিল। তারপর দীপ্তকে জানাতেই ও বলল তোমার সব আপডেট দিতে। আমিও তাই করলাম, ইভেন এখনো করছি। অর্নি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বুদ্ধি রে বাবা। শুভ্র হেসে বলল, এত অবাক হয়ে লাভ নেই, আমার বুদ্ধি তো তেমন কিছুই না। দীপ্ত আরো বেশি এক্সপার্ট, তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার থেকে কয়েক ধাপ এগিয়ে কিভাবে ভেবে বলতে পারে। কিন্তু আপনারা আপের মৃত্যু নিয়ে এত ঘেটেছেন কেন? শুধুই কি আগ্রহের জন্য নাকি? নো, অনেক কিছুই তুমি জানো না। কেউই জানে না, শুধু আমি ছাড়া। অন্তিকার দীপ্ত ক্লাসমেট ছিল, সেই সুবাদেই দীপ্ত তোমাকে দেখেছিল। দীপ্ত তখনই ইন্টার সেকেন্ড ইয়ারে ছিল। অন্তিকার রূপকের সাথে রিলেশন চলাকালীন ও অন্তিকাকে বলে যে তোমায় পছন্দ করে। অন্তিকা তখন সাফ জানিয়ে দিয়েছিল আমি কিছু করতে পারবো না, অন্নি এখন অনেক ছোট আর তুমিও। আগে নিজেকে এক্সবলিস্ট করো, তবে অন্নির সাথে আমার বাসায় গিয়ে দেখা করতে পারো। যদি এটা কথা দাও যে সবসময় ওকে আগলে রাখবে। দীপ্ত খুব মনে অন্তিকার হাতে রেখে তোমাকে কথা দিয়েছিল। দীপ্ত খুশি মনে অন্তিকার হাতে হাত রেখে কথা দিয়েছিল। তারপর তোমার সাথে খুনসুটিয়ে আলাপ হতো প্রায়ই। সেখানে থেকেই তুমি অনেক পছন্দ করতে। ও তোমাকে ওর নাম ধরে ডাকতো, বলতো, তুমি সেটাই করতে। কিন্তু এইচএসসির পর স্কুল স্কলারশিপ পেয়ে যায়। যেতে চাইছিল না অস্ট্রেলিয়ায়, কিন্তু অন্তি বলেছিল যেতে, কেননা দীপ্তের এস্টাবলিশমেন্ট তোমার লাইফের জন্যই গুরুত্বপূর্ণ। তাই দীপ্ত রাজি হয়েছিল। ওর যাওয়ার কথা শুনে তুমি অনেক কেঁদেছিলে। দীপ্ত কথা দিয়েছিল ও ফিরে আসবে আবার। এরপর অন্তি তোমাকে সামলেছিল, কিন্তু ও বিদেশেই বসেই তোমার খেয়াল রাখতো, তোমার সাথে যোগাযোগ করতো না। তুমি কান্নাকাটি করবে ভেবে। কয়েক বছর বেশ ভালোই চলছিল, কিন্তু সমস্যা বাধা দিল তখনই যখন অন্তি হঠাৎ মারা গেল। অর্নি জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে আছে। ইরহাম ভ্রুকুচকে বলল, অন্তিকার মৃত্যুর পর কি হয়েছিল? শুভ্র একটা শ্বাস নিয়ে বলল, অন্তিকার মৃত্যুর খবর আমি পেয়েছিলাম। সেটা দীপ্তকে জানাতেই ওর কি হয়েছিল আমি জানি না। 1 সপ্তাহের মধ্যেই ভিসা প্রসেসিং কমপ্লিট করে সে দেশে চলে আসে। দীপ্তের মনোঘর সন্দেহ জেগেছিল যে অস্তিকাকে রূপকই মেরেছে। রূপককে ও ভালো করে চিনত, তাই ওর মনে সন্দেহটা জোরালো হয়েছিল। দেশে ফিরে ও ব্যবসায় হাত লাগায়। আমি এতদিন জিজ্ঞেস করেছিলাম অন্যের সাথে দেখা করবি না? দীপ্ত হেসে বলেছিল করবো তো। আগে তো অস্তিকার মৃত্যুর প্রতিশোধ তো নিই। অন্যি যে রূপককে মারতে চেয়েছিল সেটা আমি জানতাম, কিন্তু ওর মরার ওয়েট দীপ্ত করেছিল। অর্নি আবার হয়ে পড়ল, মানে হলো তুমি বা রূপকের বাবা রুদ্র আনাহাফ কোনো প্ল্যানই করনি। সম্পূর্ণ প্ল্যানটা দীপ্তের ছিল, আর ওর প্ল্যান মতোই তোমরা কাজ করে গেছো। তোমরা জানতেই না আড়াল থেকে কেউ তোমাদের নাচাচ্ছে। তুমি তোমার গেমটা কিভাবে ক্রিয়েট করেছিলে। অর্নি অস্বাভাবিক ভঙ্গিতে বলল, দ্য ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের লিডারের সাথে একদিন দেখা হয়েছিল। ওনাকে দেখে অনেক বুদ্ধিমান বলে মনে হয়েছিল, কিন্তু আমি জানতাম না উনি একজন মাফিয়া লিডার। ভালো মানুষের আড়ালে খুন খারাপি করেন। আমার রাগ আর আক্রোশী ব্যবহার দেখে উনি কিছু একটা সন্দেহ করেছিলেন, তাই নিজে থেকে আমাকে প্রস্তাব দিয়েছিলেন নিজের এবং বিজনেস সিকিউরিটির জন্য আলাদা গ্যাং বানানোর জন্য। আমি এটা আবির মৃত্যুর পরেই ভেবেছিলাম, কিন্তু সিকিউরিটির জন্য না, বরং রূপককে মারার জন্য। তাই রাজি হয়ে ওনার আন্ডারে থাকা 1000 খানেক লোক নিয়ে নিলাম। লোকটা অনেক লোভী ছিল, টাকায় তার কাছে সব। শুভ্র হেসে বলল, এটা ঠিক, ও অনেক লোভী, কিন্তু বাস্তবতা ওকে এমন বানিয়ে দিয়েছে। তুমি যেমন পরিস্থিতির কারণে বদলে গেছো, ওর সাথেও ঠিক তেমনটাই ঘটেছে। কিন্তু আসল কথা হলো ও আমাদের কাজিন, আর দীপ্তই ওকে সব বলে বুঝিয়ে তোমার কাছে পাঠিয়েছিল। তোমাদের দেখা হওয়াটা কাকতালীয় নয়, বরং দীপ্তের ইচ্ছার কারণে। অর্নি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তার ইরহাম চোখ গল গল করে তাকিয়ে আছে। একটা মানুষের কতটা বুদ্ধি থাকলে সে এত সূক্ষ্মভাবে প্ল্যান করতে পারে, সেটা ভেবে ওরা দুজনেই অবাক। অর্নি বলল, তার মানে ওকে কিডন্যাপ করার পর ও এ কারণেই কোনো রিয়াকশন দেখায়নি? শুভ্র মাথা হেলিয়ে বলল, এক্স্যাক্টলি, ও বুঝেই গিয়েছিল তুমি ছাড়া ওকে কেউ কিডন্যাপ করতে আসবে না, কিন্তু সেদিনই তুমি ওকে এভাবে রিজেক্ট করে দিলে। ও আমাকে একবার নিজের আসল পরিচয়টা দিলেই তো পারতো ভাইয়া।
আরে দীপ্ত যেখানে তোমার সাথেই দেখা করতে চায়নি সেখানে পরিচয় দিবে? ও চেয়েছিল রুদ্র আনহাব দেশে ফিরে তোমার হাতে অ্যাটাক হোক, তারপর তোমার সাথে দেখা করবে, কিন্তু ভাগ্য তোমাদের আগেই দেখা করিয়ে দিল। অর্নি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আবার ভাগ্যই বিচ্ছিন্ন করে দিল, তাই না ভাইয়া? আসলে কি বলুন তো, ভাগ্যের প্রভাবে মানুষের সাথে এমন কিছু ঘটে না, সবটাই সবার কর্মফল। বলেই হনহন করে চলে গেল। ইরহাম ওর পিছনে ডাকতে ডাকতে চলে গেল। শুভ্র একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে নিজে উঠে গেল চেয়ার ছেড়ে। মা আর ইরহাম অনির ঘরের দরজার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তৌহিদ আনহার আনমনে বললেন, আমি স্বপ্ন দেখছি না তো? অর্নি এভাবে নিঃশব্দে কাঁদছে? মিসেস অনুপমাও অবাক কণ্ঠে বললেন, আমি তো ভেবেছিলাম ও কাঁদতে ভুলেই গেছে, কিন্তু আজ তো মনে হচ্ছে আমি ভুল ছিলাম। তারা দরজার বাহির থেকে ভিতরে ঢুকতে যাবে, তখনই অর্নি চিৎকার দিয়ে বলল, যদি কেউ এখন এক পাও ভেতরে রাখো, আমি কি করব নিজেও জানি না, আমাকে একা থাকতে দাও। সবাই কোনো কথা না বাড়িয়ে চলে গেল। ইরহাম নিচের ঘরে এসে শুভ্রকে কল দিল। ভাইয়া, অনি তো পাগলামি শুরু করে দিয়েছে। শুভ্র হতাশ গলায় বলল, এখন আর আমার কিছু করার নেই। দীপ্তকে এখন হাজার বললেও দেশে ফিরবে না, ও অনেক জেদি। ভাইয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ইরহাম ওকে সবটা খুলে বলতেই শুভ্র বলল, এটা কি ঠিক হবে? পরে যদি কোনো সমস্যা হয়? ইরহাম আশ্বাস দিয়ে বলল, আরে ডোন্ট ওয়ারি, আমি সবটা সামলে নিব। 3 দিন পর দীপ্ত গাড়িতে বসে শুভ্রকে কল দিয়ে ব্যস্ত স্বরে বলল, কোন হসপিটালে আছে এখন? তোমার হসপিটালেই নাকি অন্য কেউ? শুভ্র ওর কথার মাঝেই অবাক হয়ে বলল, মানে সেটা জেনে তুই কি করবি? দীপ্ত বিরক্তি হয়ে বলল, আরে আসছি আমি, সেখানে গাড়িতে আছি এখন। শুভ্র চোখ দুটো বড় বড় করে বলল, তুই বাংলাদেশে চলে এসেছিস, এজন্যই 3 দিন ধরে তোর ফোন বন্ধ? হ্যাঁ, আরো আগেই আসতে পারতাম, কিন্তু সিডনিতে ফ্লাইট ডিলে এর কারণে এত সময় লাগলো। এখন বলো, অর্নি কোথায়? শুভ্র আমতা আমতা করে বলল, আমার হসপিটালে আছে, এখন ভালো আছে ও। তুই বরং বাসায় গিয়ে একটু রেস্ট করে আয়। আমি ডিরেক্ট তোমার ওখানেই আসছি, ওসব রেস্ট ফেস্ট দরকার নেই আমার। শুভ্র ফোন কেটে তাড়াতাড়ি ইরহামকে কল দিয়ে জানালো দীপ্ত চলে এসেছে। ইরহাম ভ্যাবাচাকা খেয়ে গেল এটা শুনে, এত তাড়াতাড়ি না জানিয়েই চলে এলো। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে তাকে। অর্নির ঘরের দরজায় নক করতেই অর্নি ভিতরে আসতে বলল। ইরহাম ঘরে ঢুকে দেখলো অর্নি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ইরহাম গলা কাকারি দিয়ে বলল, অনি শোনো। অর্নি পিছনে ফিরে ইরহামের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। 2 দিনেই চোখের নিচে কালো গর্ত হয়ে গেছে। ইরহাম চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, আই হ্যাভ নো অল্টারনেটিভ নাও। বলেই পকেট থেকে একটা রুমাল বের করে অর্নির নাকে মুখে চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই অর্নি ঢলে পড়ল ইরহামের বুকে। ইরহাম ওকে 2 হাতে আঁকলে ধরে মনে মনে বলল, এটাই প্রথম আর এটাই শেষ ছোঁয়া তোমায়। হয়তো আজকের পর থেকে তুমি আজীবনের জন্য অন্যের হয়ে যাবে। তোমার দিকে তাকানোর অধিকারও আমার থাকবে না। তবু তোমায় অন্যের হাতে তুলে দেবো আমি। ভেবেই অর্নি কোলে তুলে নিল সে। পিটপিট করে চোখ মেলে তাকাতেই নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করলো অর্নি। হুড়মুড়িয়ে উঠে বসতেই কেউ ওকে বাধা দিয়ে বলল, আস্তে আস্তে, তুমি অসুস্থ। অর্নি ভ্রুকুচকে সামনে তাকাতেই ওর দৃষ্টি স্থির হয়ে গেল। মুহূর্তে চোখ দুটো জলে ভরে উঠল ওর। দীপ্ত ওর চোখে পানি দেখে ব্যস্ত হয়ে বলল, খারাপ লাগছে? দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে আনছি। বলেই বসা থেকে উঠতে যাবে, এমন সময় অর্নি ওর হাত ধরে আটকে দিয়ে বলল, তুমি কি আবার চলে যাবে দীপ্ত? আমাকে একা ফেলে আবার দূরে সরে যাবে? আমার প্রতি কি তোমার একটু মায়া হয় না? দীপ্ত অবাক চোখে অর্নির দিকে তাকালো। অর্নি এসব কথা কেন বলছে? ও কি সব জেনে গেছে? এসব তুমি কি বলছো? তুমি এখন অসুস্থ। নিজের স্বাস্থ্যের প্রতি কনসেন্ট্রেট করো। এসব ইউজলেস কথা বলা বন্ধ করো। অর্নি অবাক হয়ে বলল, আমার কথাগুলো তোমার কাছে ইউজলেস বলে মনে হচ্ছে। তুমি কথা শেষ হওয়ার আগে শুভ্র কেবিনে এসে বলল, অর্নির জ্ঞান ফিরেছে তাহলে? অর্নি ব্রুকুচকে বলল, আমার সাথে কি হয়েছিল? আমি এখানে কিভাবে এলাম? দীপ্ত বলল, তোমার নাকি প্যারাটাইফয়েড হয়েছে,
অনেক অসুস্থ ও খুব খারাপ অবস্থা ছিল তোমার? ভাইয়া তো আমায় এটাই বলল। অর্নি অবাক হয়ে বলল, আমার টাইফয়েড কবে হলো? আমি তো একদম সুস্থ। শুভ্র এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে ওটা মিথ্যা কথা ছিল। দীপ্তকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি আর ইরহাম মিলে এই প্ল্যানটা করেছিলাম। বলেই মাথা নিচু করে ফেলল শুভ্র। অর্নির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দীপ্ত রাগী গলায় বলল, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি আমি ভাইয়া। তুমি জানো ওর অসুস্থতার কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল? মেলবোর্ন টু সিডনি যাওয়ার পর ওয়েদারের জন্য ফ্লাইট ডিলে হওয়ায় আমার ইচ্ছা করছিল সব শেষ করে দিই, কিন্তু সবকিছুই মিথ্যে বলেছিলে তুমি। শুভ্র অপরাধী সুরে বলল, আই নো আমি কাজটা ঠিক করিনি, কিন্তু তোকে সেভাবে বললে তো তুই আসতি না। মাঝখান থেকে ওই মেয়েটা পাগল হয়ে যেত। ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ কি অবস্থা করেছে নিজের। দীপ্ত অর্নির দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আসলে মুখটা একদম শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে রাতে ঘুমায় না। দীপ্ত কপালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলল, এসব বলে লাভ নেই। তুমি আমায় এখানে এনে ঠিক করনি। আমি আজই চলে যাব। অর্নি আহত দৃষ্টিতে দীপ্তের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, তুমি যেও না এখান থেকে। আমি জানি আমি তোমায় কষ্ট দিয়েছি, সেজন্য তুমি আমায় মারো কাটো কিছু বলবো না। তবু দীপ্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি সবটা ভুলতে পারবো না অর্নি। আমাকে যেতেই হবে, তোমার থেকে দূরে থাকতেই হবে। সো প্লিজ এভাবে ডেকো না আমায়। তোমার ডাক অগ্রাহ্য করতে পারি না আমি। বলেই উল্টো দিকে হাঁটা দিল। কয়েক পা এগোতেই পিছন থেকে অর্নির চাপা আর্তনাদ শুনে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো অর্নি হাতের উপর দিয়ে ছুরি চালিয়ে দিয়েছে। আবারও টান দিতে যাবে, অমনি দীপ্ত খপ করে ওর হাত ধরে গালে একটা চর বসিয়ে দিল। ধমক দিয়ে বলল, পাগল হয়ে গেছো? এভাবে কেউ ছুরি চালায়? আমায় তুমি শান্তিতে থাকতে দিতে চাও না, তাই না? অর্নি ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি বেঁচে থাকলে আপনি শান্তি পাবেন না, তার চেয়ে বরং আমি মরে। কথা শেষ হতে না হতেই ওর গালে আর একটা চর বসলো। সামনে তাকিয়ে দেখলো দীপ্ত অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়া হাতটা ব্যান্ডেজ করে দাও তো, রক্ত ঝরছে। শুভ্র কয়েক মিনিটের মধ্যে ব্যান্ডেজ করে দিয়ে বলল, একটুর জন্য রক্তটা কাটেনি। যাই হোক আমি বাইরে গেলাম, তোরা কথা বল। বলে শুভ্র চলে গেল। অর্নি একবার দীপ্তের দিকে তাকিয়ে দেখলো ওর দিকেই তাকিয়ে আছে। সেটাকে পাত্তা না দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। দীপ্তে চলে যেতে চাইলে এবার আর ওকে আটকাবে না। একটা ছোট ভুলের জন্য যদি দীপ্ত এত বড় শাস্তি দিয়ে খুশি থাকে তাহলে সেটাই হোক। হঠাৎ গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে। পাশে তাকাতেই দেখলো দীপ্তর পাশে বসে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি, আমি আসলে তোমাকে মারতে চাইনি, বাট মাথা গরম হয়ে গিয়েছিল, তাই চড় মেরে বসেছি। অর্নি ব্রুকুচকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে ফেলল। দীপ্ত ওকে আবারও নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, রাগ করো না প্লিজ, সরি বললাম তো। আমি রাগ করিনি, এতে রাগ করার কি আছে? ভুল করেছি, তাই মেরেছেন। এখন যেতে পারেন। আমি কোথাও যাচ্ছি না। অর্নি অবাক চোখে তাকিয়ে বলল, মানে? ওর গা ঘেঁষে বসে বলল, মানে তোমাকে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। অর্নি খুশি হয়ে বলল, সত্যি? দীপ্ত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অনেক কিছু না ভেবে দীপ্তকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত হেসে দিয়ে বলল, তুমি আমার ওপর রেগে নেই তো? আমি কেন রাগ করতে যাব? মেরেছি তাই। সেই জন্য রাগ করিনি, কিন্তু অনেক ব্যথা পেয়েছি। এত জোরে কেউ মারে কেউ? দীপ্ত আহ্লাদী স্বরে বলল, সরি সোনা, তোমার হাতে রক্ত দেখে মাথা ঠিক ছিল না। কি থেকে কি করে বসেছি নিজেও বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। দীপ্ত আনমনে বলল, আজ অন্তি থাকলে কত খুশি হতো, তাই না? অর্নি ধরা গলায় বলল, আপনি এমনিতেও অনেক খুশি হয়েছে এখন। আমার খুশিতেই ও খুশি। আপনার মতো আপনিও আমাকে ছেড়ে যাবেন না তো আমায়? কখনো না। গেলে তোমাকে নিয়েই যাব, আর তুমি গেলে তোমার পিছু পিছু যাব, তাও ছাড়ছি না তোমায়। অর্নি হেসে দিল। এমন কথা শুনে দীপ্তি ওকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। দরজার আড়াল থেকে ইরহাম সেটা দেখে একটা তৃপ্তির হাসি দিল। ভালোবাসার মানুষের সুখের মাঝেই প্রকৃত সুখ নিহত। ইরহাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার হাসির মধ্যে আমি সুখ খুঁজে পাই, সব ভালোবাসা পূর্ণতা পায় না।
আমিও নিজের জন্য কাউকে না কাউকে খুঁজে নেব। জীবন তো আর কারোর জন্য বসে থাকে না, আমারটাও থেমে থাকবে না।